কারা তোমরা? কি চাই তোমাদের? একজন মুখোশধারী লোক বলল, তোর জীবন চাই? অনেক তো কাজ করলি, বাকি কাজগুলো এবার আমাদের করতে দে। এমপি লোকটার কথা শুনে আরও বেশি ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে, আমার কাছে কি চাও তোমরা বলো, যা চাও সব দিব, টাকা পয়সা যা চাও সব দিব। এমপির কথা শুনে সবাই হেসে উঠল। দুজন এমপির পায়ে বাড়ি মারল। এমপি হাঁটু ভেঙে বসে পড়ল। দুজনে এমপির হাত ধরে কাঁধ চেপে ধরল। একজন বন্দুক এমপির কপালে ঠেকিয়ে ধরল। এমপি সামনের জনের দিকে তাকিয়ে আকুতি মিনতি করতে লাগলো। বন্দুকের ট্রিগারে যখনই চাপ দিতে যাবে তখনই পুলিশের হরেনের শব্দ বেজে উঠল। ট্রিগারে আর চাপ দিতে পারল। হরেনের শব্দ এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছে কাছে চলে আসছে। সবাই ভয়তে গাড়িতে উঠে পড়ল। গাড়ি ঘুরিয়ে চলে গেল। এমপি হাঁটু মুড়ে চোখ বন্ধ করে বসে রইল। সামনেই তার গাড়ি। নীলা আর ফারহান দৌড়ে আসলো। ফারহান এমপির পাশে বসে। আপনি ঠিক আছেন তো? এমপি ফারহান আর নীলার দিকে তাকিয়ে, কারা তোমরা? আমার এত বড় বিপদে আমাকে বাঁচালে। নীলা হেসে দিয়ে, এখানে থেকে কথা বলাটা ঠিক হবে না, ওরা আবার হয়তো আক্রমণ করতে পারে। ফারহান এমপিকে ধরে তুলল। এমপি ফারহানের কাঁধে ভর দিয়ে গাড়ির ভিতর বসলো। ফারহান পাশের সামনে এসে বসলো। নীলা স্ট্যান্ডিংয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলো। এমপি অবাক হয়ে চেয়ে আছে। এমপি বলল, তোমরা কারা? দুটো ছেলে মেয়ে এই রাতে রাস্তায় এইভাবে, তোমাদের ভয় করে না? নীলা পিছনে তাকিয়ে দাঁত কেলিয়ে, সাহেব, আমরা সামান্য ফুল বিক্রেতা, আর আমাদের শরীরের রং দেখলে কেউ আমাদের কাছে আসবে না। তোমরা ফুল বিক্রি করো? নীলা সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে আর বলল, হ সাহেব, ফুল না বিক্রি করলে তো আর আমাদের পেট চলবে না। তুমি তো গাড়ি চালাতে পারো, ফুল না বিক্রি করে তো ড্রাইভারি করতে পারো। আমাদের আর সময় কই? কেন? দিনে ভার্সিটি করা লাগে, তারপর বিকালে বের হই ফুল কিনে পার্কে যেয়ে বিক্রি করি। এমপি অবাক হয়ে গেল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। গাড়ি এসে এমপির বাসার সামনে থামলো। হরেন দিল, সিকিউরিটি গেট খুলে দিল। গাড়ি ভেতর ঢুকতেই গার্ড একজন এসে গাড়ির দরজা খুলল। গাড়ি থেকে ফারহান আর নীলা নামলো। গার্ড সবাই এগিয়ে আসলো। ফারহান এমপিকে হাত ধরে নামালো। এমপি গার্ডের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে, তোমাদের আমি কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তোমরা দুজন না থাকলে হয়তো আমার ডেড বডিটা রাস্তায় পড়ে থাকতো। নীলা হেসে দিয়ে, আরে স্যার, কি যে বলেন। ফারহান চল, রাত অনেক হয়েছে। হ্যাঁ, যাওয়া যাক। আজ আমার বাসায় থেকে যাও। না সাহেব, আমাদের ভার্সিটিতে যেতে হবে। আমার গাড়িতে করে নামিয়ে দেব। ধন্যবাদ সাহেব। আপনার গাড়িতে করে নামালেও যারা আপনাকেই মারতে চাইছে তারা আমাদের সম্পর্কে জেনে যাবে। শেষে আমরা যে দুদিন ভালো করে বাঁচতে পারতাম তাও পারবো না। ওরা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, আমাকে মেরে ফেলবে। আমরা তো আর একজনকে সাহায্য করতে পারি। নীলা ফারহানের কথা শুনে হাঁ হয়ে গেল। এমপি বলল, তোমাদের কথা আমি কখনোই ভুলবো না। জীবনে অনেক বড় হবে তোমরা। ধন্যবাদ সাহেব। এমপি ওদেরকে গার্ড দিয়ে, আমার অফিসে পরশু চলে এসো। নীলা কার্ডটা হাতে নিয়ে, ঠিক আছে সাহেব। ফারহান আর নীলা বাসা থেকে হেঁটে বের হয়ে গেল। প্রশাসনের লোক খবর পেয়ে এমপির বাড়ি চলে আসলো। এমপির পার্সোনাল ডাক্তার বাসায় এসে এমপিকে দেখতে লাগলো। মিডিয়ার লোকও চলে এসেছে। রাস্তা দিয়ে হাঁটছে ফারহান আর নীলা। নীলা হাতের কার্ডটা ছিঁড়ে ফেললো। ফারহান বলল, ছিললেন কেন? এটা দিয়ে কোনো কাজ নেই। কেন আমাদের যেতে বললেন? রাত শেষ হলেই ভুলে যাবে, দরকার নেই নিজেদের ওয়েট নষ্ট করার। ফারহান আর কিছু বলল না। নীলা ফারহানকে বলল, তোর মাথায় এত বুদ্ধি কিভাবে আসলো রে? আর তোর এই বক্সের মতো ফোনটা আমাদের আরও সহজ করে দিয়েছে, তা না হলে তো এমপিকে বাঁচাতেই পারতাম না। ফারহান হেসে দিয়ে, আপনার সাথে থাকতে থাকতে বুদ্ধি চলে আসছে। বেশি পেকেছিস। ফারহান আর নীলা হাসাহাসি করতে করতে হাঁটতে হাঁটতে চলে গেল। রাফসান এমপির পাশে দাঁড়িয়ে, স্যার, আপনার উপর যারা হামলা করেছিল তাদের কি চেনেন? না, কাউকে চিনতে পারিনি। আপনার কি কাউকে সন্দেহ হয়? না, তেমন কাউকে তো সন্দেহ হয় না। তাহলে কে আপনাকে মারতে চায়? আচ্ছা, আপনাকে কে বাঁচালো? একটা ছেলে আর একটা মেয়ে। ওদের কি চেনেন আপনি?
যদি বলতেন তাহলে ভালো হতো। এমপি রাফসানের কথা শুনে চেপে গিয়ে, না, চিনি না, তবে ওরা ভালো অনেক। অন্যের বিপদে সাহসিকতার সাথে এগিয়ে আছে। তবে তুমি আমার ড্রাইভারকে খুঁজে বের করো, ওই হয়তো এর সাথে জড়িত থাকতে পারে। ওকে স্যার। রাফসান কথা বলে বের হয়ে মিডিয়ার সামনে দাঁড়িয়ে, এমপি ভালো আছেন, আর তার উপর যে হামলা হয়েছে তা পরিকল্পনা অনুযায়ী ভাবে হয়েছে। আমরা তার ড্রাইভারকে খুঁজে বের করে আসল রহস্য উদ্ঘাটন করব। এমপি আমাদের সাথে এখন আর কথা বলবে না। আপনারা সকাল 11টায় আসুন। মিডিয়ার লোক নিজের মতো করে নিউজ করতে লাগলো। রাকিব রাফসানের কাছে এসে, এমপি মহোদয়কে কারা আক্রমণ করলো? তা ঠিক জানি না, তবে একটা বিষয় নিয়ে খুব ভাবাচ্ছে। কি স্যার? এত রাতে একটা ছেলে মেয়ে ফাঁকা রাস্তায় হাঁটছে। এত রাতে ওরা কেন রাস্তায় থাকবে? ওরা মনে হয় ভালো। ওদের জন্য বেঁচে গেল। আমাদের রাতে রেড ফেলাতে হবে, ছেলে মেয়েদের ধরতে হবে, এত রাতে হাঁটার মজা বোঝাবো। আশরাফ আলী খবরটা শুনে হাতের কাছে যা ছিল সবকিছু ছুঁড়ে ফেলতে লাগলো। সবুজ আশরাফ আলীকে সবটা বলল। পুলিশ চলে এসেছিল। যদি না আসতো তাহলে এমপি এতক্ষণ লাশ হয়ে যেত। আশরাফ আলী ফোনটা কেটে দিয়ে রাফসানকে কল করে রাগী গলায়, তোদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? একটা মানুষকে আক্রমণ করলো, তোরা কেন তখন যাবি? কিভাবে খবর পেলি? রাফসান পুরো অবাক হয়ে, আমরা তো যাইনি, একটা ছেলে আর একটা মেয়ে এমপিকে বাঁচিয়েছে। আশরাফ আলী পুরো অবাক হয়ে গেল। কারা এরা? এদের খোঁজ আমাকে জানা। স্যার তো বলেনি। এই রাতে ছেলে মেয়েদের রাস্তায় কিভাবে থাকে? তোরা ডিউটি ঠিক মতো করিস না। ওর সাহস পাই কি করে? ওদের খোঁজ আমাকে দে, ওদের আমি শেষ করব। আশরাফ উত্তেজিত হয়ে অনেক কিছু বলে। রাফসানের বুঝতে বাকি নেই কে করেছে। পরের দিন সকালে এমপি ড্রাইভারের লাশ রাস্তার পাশ দিয়ে রাকিব উদ্ধার করলো। ফারহান ভার্সিটিতে যেতে মেহেরুনরা ফারহানকে অপমান করলো। নীলা ভার্সিটিতে আজ নতুন এক ছেলের বাইকে চড়ে আসছে। কেউ কেউ এমন দৃশ্য দেখে বলতে লাগলো, আজ এই ছেলে তো কাল ওই ছেলে। সুন্দরী চেহারা বলে কিভাবে জামা কাপড়ের মতো ছেলে বদলাচ্ছে। অনেকে অনেক কিছু বলতে লাগলো। তানিশা একা একা থাকে। এভাবে কেটে গেল 7 দিন। 7 দিন পর সকাল 10টা মেহেরুনদের সাথে তর্কে ফারহানের সাথে বেঁধে যায়। ফারহানকে ধরে মারতে থাকলো। তখনই ভার্সিটিতে এমপির গাড়ি ঢুকতেই সবাই অবাক হয়ে যায়। নীলা আর ফারহান এমপির অফিসে গেল না। এমপি কাজের জন্য বের হয়ে গেল। প্রশাসন তাদের কাজ চালাচ্ছে, তদন্ত করছে কারা হামলা করেছিল। ঘটনাস্থলে প্রশাসনের লোকজন কোনো ক্লু পায় কিনা তা খোঁজার চেষ্টা করছে। মিডিয়ার লোকজন এমপির সাক্ষাৎকার নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এমপির সাথে কোনো কথাই বলতে পারছে না। এমপির পিএ মিডিয়ার লোকেদের সাফ জানিয়ে দিল, যতদিন না আসামিকে ধরতে পারছে ততদিন সে কিচ্ছু বলবে না, তাই বিরক্ত না করে যেন। সন্ধ্যার পর নীলা আর ফারহান ফুল নিয়ে হাঁটছে। ফারহান বলল, আচ্ছা, আজকের ওই ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? যার বাইকে করে ভার্সিটি আসছিলেন। আপনাকে নিয়ে অনেক অনেক বাজে বাজে কথা বলছে। আপনি এমন করেন কেন? নীলা ফারহানের দিকে ভ্রু কুঁচকে, লোকে কি বলে সেই দিকে খেয়াল দিলে তো আমার সিক্রেট মিশন শেষ করতে পারবো না। তাই তো মেয়ে হয়ে বেহাপনা করি কিছু অমানুষদের জন্য। ফারহান নীলাকে আর কিছু না বলে হাঁটতে থাকে সামনের দিকে তাকিয়ে। আশরাফ আলী সবুজকে ডেকে বলল, পেয়েছিস কোনো খোঁজ? না স্যার। করছিসটা কি? ব্যস্ত, খুঁজে বের কর। আমার কাজের মাঝখানে চলে আসা ওদের কলেজে আমি দেখতে চাই। স্যার, সব জায়গায় খোঁজ লাগিয়েছি। রাফসান স্যার রাতে টয়লেট দেবে শহরে। কারা রাতে ঘুরতে বেড়ায় তাদেরকে ধরবে। আমি কোনো কিছু শুনতে চাই না। আমার ওদেরকে চাই, আর এমপির লাশ। ঠিক আছে স্যার, সময় মতো সব হয়ে যাবে। সবুজ চলে গেল। আশরাফ ভাবতে লাগলো, রাগে শরীরে যেন আগুন জ্বলে উঠছে। ওদের যদি একবার সামনে পেতে তাহলে ওদের বুঝিয়ে দিত এত সুন্দর প্ল্যানের মাঝখানে আসার ফল। রাত গভীর হতেই রাফসান সোর্স নিয়ে শহরের সব জায়গায় টহল দেয়। রাতে পুরো রাস্তা ফাঁকা, কাউকে পায় না। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। 7 দিন পর সকাল 10টা মেহেরুনদের সাথে তর্কে ফারহানের সাথে বেঁধে যায়। ফারহানকে ধরে মারতে থাকলো। তখনই ভার্সিটিতে এমপির গাড়ি ঢুকতেই সবাই অবাক হয়ে যায়। হৃদয় মেহেরুনরা ফারহানকে মারা বন্ধ করে পিছে তাকালো। বিষ্ণু বলল, এই এমপি আসছে, সরে যা। বিষ্ণু কথা মতো সবাই সাইড হয়ে গেল। ফারহান মাটিতে পড়ে আছে।
এমপি গাড়ি থেকে নামতেই এমপির গার্ডরা ঘিরে ধরে। হঠাৎ করে এমপি ভার্সিটিতে স্যাররা কেউ কিছু বুঝতেই পারে না, না জানিয়ে হুট করে এসেছে। প্রিন্সিপাল খবর পেয়ে নিজের কক্ষ থেকে দৌড়ে আসতে লাগলো। এমপি সামনের দিকে হেঁটে গেল, সবাই দাঁড়িয়ে দেখছে। এমপি গিয়ে ফারহানের সামনে দাঁড়িয়ে বসে ফারহানকে তুলল। সবাই অবাক হয়ে চেয়ে আছে। এমপি ফারহানকে বলল, তোমার এই অবস্থা কে করেছে? কে মেরেছে? ফারহান এমপিকে ভার্সিটিতে দেখে অবাক হয়ে, সাহেব গরিব মানুষ, আর গরিব মানুষদের তো কিছু মানুষ আছে দামই দেয় না, মনে করে আবর্জনা। একবার দেখিয়ে দাও কে মেরেছে তোমাকে, তাকেই ভার্সিটি থেকে আর শহর থেকে উৎখাত করে দিব। এমপির কথা শুনে মেহেরুনরা ভয় পেয়ে গেল। সোহেল ফিস ফিস করে বলছে, ছোট লোকটা যদি বলে দেয় তাহলে তো আমাদের অবস্থা শেষ। হ্যাঁ রে মেহেরুন, সোহেল ঠিক বলেছে। আরে দাঁড়া, কি বলে দেখতে দে। ও যদি আমাদের নাম বলে, ও কি ঠিক হয়ে থাকতে পারবে? ওকে কিছু করার আগেই তো আমাদের শহর থেকে বের করে দেবে। আরে রাখ তো, এত সহজ? আমাদের বের করে দিলেই ও কি সুস্থ হয়ে থাকতে পারবে? ওকে মেরে তারপর সহজ ছাড়বো। ফারহান চুপ করে এমপির মুখের দিকে তাকিয়ে আছে। এমপি বলল, কি হলো বলছো না কেন? চুপ করে আছো কেন? স্যার বাদ দেন, একটা দুর্ঘটনা। প্রিন্সিপাল খোরশেদ এসেই, স্যার আপনি ভার্সিটিতে না জানিয়ে আসলেন যে? ভার্সিটির এর কি অবস্থা করে রেখেছেন? ফলো কি আর নেই কেন? স্যার সব কিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? সমস্যা নেই, তাহলে এই ছেলেটার এমন অবস্থা হলো কি করে? আপনারা কই ছিলেন? খোরশেদ এমপির কথা শুনে ফারহানের দিকে তাকিয়ে ফারহান দেখে মাথা নিচু করে, স্যার আমি কাজ করতেছিলাম দরকারি, এদিকে লক্ষ্য করা হয়নি। আপনি চিন্তা করবেন না, যারা ওকে মেরেছে সবাইকে আমি শাস্তি দিব। আপনি আসুন স্যার, কফি খাবেন। কফি খেতে আসিনি, ওর সাথে দেখা করতে এসেছি। এমপির কথা শুনে সবাই থ হয়ে গেল। এমপির সাথে দেখা করার জন্য সিরিয়াল দিয়ে থাকতে হয়, এখানে এমপি কিনা এর মতো গরিবের সাথে দেখা করতে এসেছে? সবার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে। খোরশেদও অবাক হয়ে গেল। এমপি বলল, আপনি একটু সাইডে যান, ওর সাথে কথা বলে চলে যাচ্ছি। খোরশেদ অবাক হয়ে গেল। খোরশেদ সাইডে যেতেই এমপি বলল, নীলা কোথায়? ও আসেনি? না স্যার, ও তো পড়াশোনা করে না, আমি একাই করি, বাসায় আছে। তোমাদের যাওয়ার কথা ছিল, যাওনি কেন? সাহেব অনেক কাজ ছিল, তেমন কোনো সময় পাইনি, তাই যাইতে পারিনি। গাড়িতে উঠে বসো, তোমার সাথে যেতে কথা বলছি। ফারহান কোনো কথা না বলে গাড়ির দিকে গেল। এমপি খোরশেদের দিকে তাকিয়ে, এরপর থেকে ওকে দেখে রাখবেন। ঠিক আছে। এমপি কথাটা বলে এসে গাড়িতে উঠে পড়ল। ভার্সিটি থেকে গাড়ি বের হয়ে গেল। খোরশেদ দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, ওকে কে মেরেছে অফিস কক্ষে এসে দেখা করা যাবে, আর কেউ যদি ওর সাথে খারাপ ব্যবহার করো তার ব্যবস্থা আমি নিব। খোরশেদ কথাটা বলে চলে গেল। মেহেরুনরা অবাক হয়ে গেল। হৃদয় বলল, তাই তো বলি, ছোট ছেলেটা কিভাবে পুলিশের হাত থেকে ছাড়া পেল? ও কি এমপির সোর্স নাকি? ফুল বিক্রি নাটক করে। তাই হবে হয়তো। ওকে একটা শিক্ষা দিতে হবে। কিভাবে দিবি ওকে শিক্ষা? কাল থেকে শুরু হবে এই মেহেরুনের কাজ। সবাই মেহেরুনের মুখের দিকে তাকিয়ে পড়ল। হাসান নীলাকে ফোন করলো। নীলা ফোনটা রিসিভ করতেই হাসান বলল, কোথায় তুমি? আছি এক জায়গায়। আমার সাথে এক্ষুনি দেখা করো। একটু পর এসে দেখা করি। না, এখন মানে এখন। নীলা কলটা কেটে দিল। নীলার সামনে থাকা ছেলেটাকে বলল, আমার একটু কাজ বেঁধে গেছে, যেতে হবে। সামনে থাকা ছেলেটা বলল, যাও। নীলা ছেলেটাকে ধন্যবাদ দিয়ে বের হয়ে গেল। ছেলেটার শয়তানি একটা হাসি দিয়ে, যাচ্ছ যাও, তবে আজ তোমার কপালে শনি আছে। গাড়ির ভেতর এমপি ফারহানের দিকে তাকিয়ে, তুমি কি বলতে পারবে আমাকে কারা আক্রমণ করেছিল? না স্যার, আমি তো ওদের কাউকেই চিনি না। বলো, তোমার জন্য কি উপকার করতে পারি? না স্যার, কিছু করতে হবে না, তবে হ্যাঁ একটা কাজ করতে পারেন। কি? কখনো কাউকে ঠকিয়েন না, যদি পারেন তার উপকার করিয়েন। আমি এখানে নামবো। গাড়ি থেমে গেল। ফারহান গাড়ি থেকে নেমে গেল। এমপি অবাক হয়ে চেয়ে রইল। এমপির পিএ এমপিকে বলল, স্যার ছেলেটার কথার ভেতর অনেক রহস্য জমে আছে, কষ্টও স্পষ্ট আছে। এমপি পিএর কথা শুনে,
ওর পরিবারের খোঁজ নেওয়ার ব্যবস্থা করো। এমপির গাড়ি চলতে লাগলো। পিয়ের সাথে কথা বলতে লাগলো। নীলা হাসানের দেওয়া লোকেশনে পৌঁছে গেল। নীলা হাসানের সামনে দাঁড়িয়ে। এত তাড়াহুড়ো করে কেন রেখেছো? তোমাকে অনেক দিন দেখি না, অনেক মিস করছি। তুমি এসেছো, দেখছি এখন শান্তি। কোথায়? আহা, চলো না। হাসান কথাটা বলে নীলার হাত ধরে টেনে নিয়ে একটা বাসার দিকে গেল। নীলা অবাক হয়ে হাসানের দিকে চেয়ে আছে। নীলা বলল, এদিকে কই নিয়ে যাচ্ছ? গেলেই দেখতে পারবে, সারপ্রাইজ আছে। নীলা হাসানের সাথে হেঁটে যাচ্ছে। রাস্তার পাশ দিয়ে ফারহান হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে কিছুটা দূরে আশরাফ আলীকে দেখতে পেল। আশরাফ আলীকে দেখতে পা চালিয়ে সামনের দিকে দ্রুত হেঁটে গেল। আশরাফ আলী একটা লোকরে মারছে আর বলছে, অন্যায় করার সময় মনে ছিল, এখন কোনো ক্ষমা হবে না। কয়েকজন আশরাফ আলীর বিচার দেখে তাকে বাহবা দিচ্ছে। ফারহান বুঝে উঠতে পারছে না এখানে কি হচ্ছে। শুট প্যান্ট পরা একটা লোক এসে সবার ভেতর জিজ্ঞেস করলো, এখানে সবথেকে বেশি জমি কার আছে যে জমি বিক্রি করতে চায়? লোকটার কথা শুনে সবাই তাকিয়ে পড়ল। আশরাফ আলী লোকটার দিকে তাকিয়ে, কেন, তুমি কি করবে? আপনি কে? আমি এখনকার কমিশনার আশরাফ আলী। লোকটা আশরাফ আলীর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে, আমি আকরাম আহানা, জমির ব্যবসা দিয়ে সব কিছু করি। এই শহরটা আমার পছন্দ হয়েছে। পজিশন মতো জমি পেলে জমি ক্রয় বিক্রয় করে ব্যবসা শুরু করব। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমার অফিসে বসো, কথা হবে। ভালো জমি আছে। হ্যাঁ চলেন। আশরাফ আলী যাওয়ার আগে বলল, ও যদি ফের এমন কাজ করে তাহলে ওকে এই শহর থেকে বের করে দিব, আর কখনো এই শহরে আসতে পারবে না। আশরাফ আলী কথাটা বলে আকরামকে নিয়ে চলে গেল। যে যার মতো করে চলে গেল। ফারহান ফ্যাল ফ্যাল চোখে দেখতে লাগলো। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। যাকে মেরেছে সে বলতে লাগলো, তোর মতো কমিশনারকে আমি দেখে নিব, প্রয়োজন হলে জেলে যাব, তাও তোকে দেখে ছাড়বো। নীলাকে নিয়ে একটা বাসার ভেতর ঢুকলো। বাসার ভেতর ঢুকতেই নীলা পুরো থ হয়ে আছে। ফ্লোরের উপর অর্ধনগ্ন অবস্থায় মেয়ে শুয়ে আছে। নীলার সামনের দিকে তাকাতেই আরো বেশি অবাক হলো। হাসানের সাথে যে মেয়েগুলোকে দেখেছিল তারা সবাই অর্ধনগ্ন অবস্থায় অচেতন অবস্থায় পড়ে আছে। নীলা হাসানের দিকে তাকালো। হাসান জোরে শয়তানি হাসি দিল। নীলা ভয় পেয়ে, হাসান, তুমি আমাকে এখানে কেন এনেছো? এরা কারা? এদের এই অবস্থা কেন? হাসান নীলার চুলের মুঠি ধরে, এরা সবাই আমার শিকার, এদের দিয়ে আমার ব্যবসা চলে। নীলা ঢোক গিলে বলল, মানে তুমি নারী পাচার করো? হ্যাঁ, তোকেও এদের সাথে বিক্রি করে দিব, তাই তো আমার এত নাটক। ছাড়ো, লাগছে। আর কিসের নাটক? লাগুক। বাসার ভেতর একটা ছেলে ঢুকতেই পুরো হাঁ হয়ে গেল নীলা। নীলা ছেলেটাকে দেখেই, তো তুমি? হাসান হেসে উঠে, ও আমার পার্টনার, ওকে দিয়ে এই এক সপ্তাহ তোকে চালিয়েছি। তুই পারফেক্ট, আমার ফাঁদে পা দিয়ে ফেললি। আমাকে ছেড়ে দাও। তো তুমি না আমাকে ভালোবাসো? হাসান জোরে হেসে উঠল। ভালোবাসা? আমার ভালোবাসা শুধুই অভিনয়। কিভাবে তোদের রাস্তায় আনতে হয় আমি ভালো করেই জানি। আমার সাথে এমনটা করতে পারো না হাসান। সেই ছেলেটা বলল, হাসান আর আমি দুজনে তোকে এখন নিংড়ে খাবো, তারপর পার্টিদের কাছে বিক্রি করে দেব। কথা বলেই হাসান আর ছেলেটা জোরে হেসে উঠল। নীলা দুজনকে অনুনয় করতে লাগলো। আশরাফ আলী আকরামকে নিয়ে নিজের অফিসে চলে আসলো। আকরামকে বসতে বলে কক্ষ থেকে বাহিরে আসলো আশরাফ আলী। সবুজ এসে, স্যার ভদ্রলোকটাকে? নতুন মুরগি পেয়েছি, একে ধরতে পারলে অনেক লাভ হবে। সবুজ হাঁ হয়ে, মানে কি বলছেন? ঠিকই বলছি। তাহলে তো বাজিয়ে দেখতে হয়। নাস্তা পানির ব্যবস্থা করো। সবুজ চলে গেল। আশরাফ আলী নিজের কক্ষে ঢুকে বলল, সরি তোমাকে একা বসিয়ে রাখার জন্য। আকরাম আশরাফের দিকে তাকিয়ে, না না সমস্যা নেই, ঠিক আছে। তোমার প্ল্যান কি? আকরাম ব্যাগ থেকে একটা ল্যাপটপ বের করে অন করে কয়েকটা প্রজেক্ট দেখালো আশরাফ আলীকে। প্রজেক্ট দেখিয়ে, এভাবে ব্যবসা করলে অনেক লাভবান হওয়া যাবে। আশরাফ সবকিছু দেখে লোভ সামলাতে না পেরে, আমি কি তোমার সাথে শেয়ারে থাকতে পারি? আকরাম হেসে দিয়ে,
এটা তো আমার সৌভাগ্য। আপনার মতো একজন কমিশনার আমার সাথে শেয়ারে থাকলে তো এই শহরটাকে হাতের মুঠোয় নিতে সময় লাগবে না। লাভ আর লাভ, টাকার উপর শুয়ে থাকা যাবে এই শহরে। তোমার যেখানে যা সাপোর্ট লাগবে সব আমি দিব, তুমি আমাকে ভাগটা বুঝিয়ে দিলেই হবে। আকরাম উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে, তাহলে কথা তাই থাকলো। আশরাফ আলী হাত মিলিয়ে, হ্যাঁ। আজ তাহলে আসি, আগামীকাল জমি দেখতে আসবো। নাস্তা করে যাও। আজ না, আগামীকাল এসে করব। আশরাফ আকরামকে নিয়ে নিচে আসলো। আকরামের গাড়ি দেখে আশরাফ অবাক হয়ে গেল। অনেক দামি গাড়ি। আকরাম গাড়িতে ওঠার আগেই, এই গাড়িটা এই ব্যবসা থেকে লাভ করে কিনেছি, আপনারও হবে আমার সাথে যখন পার্টনার হয়েছেন। আকরাম কথাটা বলে গাড়িতে উঠে চলে গেল। সবুজ খাবার হাতে নিয়ে এসে আশরাফ আলীকে বাহিরে দেখেই, স্যার আপনি বাইরে? এতক্ষণ লাগে আনতে? চলে গেছে। স্যার এতটুকু সময় যেতে লাগলো? ওরা বিজনেসম্যান, ওদের কি অনেক টাইম আছে? তবে আমি ওর সাথে পার্টনার হব। আগামীকাল লোকটা আসবে, ওকে নিয়ে জমি দেখাবো। আমার একটা মিটিং আছে। ঠিক আছে স্যার। আশরাফ আলী চলে গেল। সবুজ খাবার হাতে নিয়ে, যাক একটু লেট করতে খাবারগুলো খেতে পারবো। হাসান নীলাকে ধাক্কা মেরে ফেলে দিল। নীলা ফ্লোরে পড়ে গেল। হাসান গিয়ে নীলার ডান বাহুর জামা টান মেরে ছিঁড়ে ফেললো। বাম হাতের বাহুর থেকে ছেলেটার জামা টান মেরে ছিঁড়ে ফেললো। নীলা হাত জোর করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার সর্বনাশ করো না। হাসান আর ছেলেটা জোরে হেসে উঠল। বুকের জামার উপর হাত দিয়ে যখনই টান মারতে যাবে তখনই নীলা চিৎকার দিয়ে উঠল। হাসান আর ছেলেটা স্তব্ধ হয়ে গেল। নীলার চিৎকার শুনে হাসান আর ছেলেটা হাসলো। নীলা হাতটা কোমর পর্যন্ত নিয়ে পিস্তল বের করে দু হাত দিয়ে দুজনের বুকে ঠেকিয়ে ধরল। হাসান আর ছেলেটা স্তব্ধ হয়ে গেল পিস্তল দেখে। হাসান বলল, নীলাদ্রি তুমি? পেছনে সর, না হলে গুলি চালিয়ে দিব। হাসান আর ছেলেটা পিছনে সরে গেল। নীলা পিস্তল ওদের দিকে তাক করে ধরে বসে পড়ে। কি ভেবেছিস তোরা আমি ওদের মতো বোকা সরল সহজ? হাসান আর ছেলেটা হা হয়ে, তোমার কাছে পিস্তল কিভাবে আসলো? তুমি পিস্তল কই পেলে? তোদের মারার জন্যই পিস্তল নিয়েছি। ছেলেটা নীলার দিকে এগোতে গেলেই নীলা বলল, একদম সামনের দিকে আসবি না, গুলি চালিয়ে দেব। ওখানেই দাঁড়িয়ে থাক। অনেক মেয়ের জীবন তোরা নষ্ট করেছিস। এই দিনটার অপেক্ষায় ছিলাম, কবে তোদের দুজনকে ধরবো। ধরে ফেললাম আজ। ছেলেটা বলল, তুই কে? নীলা হেসে উঠল। পিছন থেকে আকবর বলল, কেন? স্পেশাল ফোর্সের অফিসার নীলাদ্রি নীলা। ছেলেটা আর হাসান পিছনের দিকে তাকিয়ে পুরো থ হয়ে গেল। নীলা উঠে দাঁড়ালো। আকবরের পিছন থেকে বন্দুক হাতে ফোর্সগুলো এসে হাসান আর ছেলেটাকে ধরল। হাসান বলল, নীলাদ্রি তুই আমার সাথে প্রতারণা করেছিস। আমাকে তুই চিনিস না। আমাকে আটকে রাখা এত সহজ না। আমি তোকে শেষ করে দিব। নীলা হাসানের কথা শুনে হাসানের মুখে ঘুষি মেরে, একটা কথা বলবি তো? এখানে শেষ করে দিব তোকে। হাসানের ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো। আকবর ওদেরকে নিয়ে যেতে বলে। নীলা অচেতন সবগুলো মেয়ের কাছে গেল। আকবর বের হয়ে গেল। মিডিয়ার লোকজন এর মধ্যে চলে এসেছে। আকবর সবাইকে থামিয়ে দিল, কাউকে ভেতরে ঢুকতে দিল না। আকবর মিডিয়ার সামনে বলল, নারী পাচারকারী 2 হোতাকে হাতে নাতে আমরা ধরতে সক্ষম হয়েছি। ভেতরে অনেক মেয়ে রয়েছে যারা অর্ধ উলঙ্গভাবে আছে। ওদেরকে নেশাজাতীয় ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছে। আমাদের নারী সোর্সরা ভেতরে কাজ করছে। এরা দুজন মেয়েদের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে একটা সময় তাদেরকে নিয়ে এসে ঘরে বন্দি করে অপকর্ম করে, বাইরে ওদের পাচার করে দেয়। এই চক্রদের অনেক দিন ধরেই খুঁজছি, আজ পেয়ে গেলাম। স্যার আপনারা খবর পেলেন কি করে? আপনাদের সেদিনও বলছি, আমাদের অফিসার একজনই সকল অপরাধীদের গোপন সূত্রের মাধ্যমে ধরেছে। কে সে? সময় হলে বলবো, এখনো অনেক কাজ বাকি। ভেতর থেকে এক এক করে মেয়েদের বের করে নিয়ে গাড়িতে উঠাচ্ছে। মিডিয়ার লোক সব ভিডিও ধারণ করছে। মিডিয়ার লোক আকবরকে বলল, এদেরকে কি করবেন এখন? এদের পরিবারের খোঁজ নিয়ে তাদের কাছে হস্তান্তর করব। সবাইকে গাড়িতে উঠানো হলে আকবর গাড়িতে উঠে চলে যায়। মিডিয়ার লোক যে যার মতো করে নিউজ করতে লাগলো। ফারহান আজ নীলাকে পায়নি বলে আর ফুল বিক্রি করতে যায়নি।
নীলার অপেক্ষায় ছিল হয়তো চলে আসবে। রাত 10টার সময় নীলা বাসায় ফিরল। ফারহান নীলাকে দেখে, আজ কোথায় ছিলেন? সিক্রেট একটা মিশনে। ফারহান নীলাকে দেখে, আপনাকে কেউ মেরেছে? হ্যাঁ, তোদেরকে ধরেই নিয়ে গেছি। কারা? হাসান আর যার বাইকে দেখেছিলি ওদের। ফারহান পুরো অবাক হয়ে, কেন? ওরা নারী পাচারকারী। নীলার কথা শুনে ফারহান পুরো থ হয়ে গেল। ফারহান বলল, ওরা এত খারাপ মানুষ? হ্যাঁ, ওদেরকেই ধরতেই আমাকে এত নাটক করতে হয়েছে। ফারহান আর নীলা কথা বলতে লাগলো। পরের দিন সকাল 10টা আকরাম আশরাফের অফিসে আসলো। আশরাফ অফিসে নেই। সবুজ আকরামকে বলল, স্যার তো একটা মিটিংয়ে গেছে, আপনার সাথে নিয়ে জমি দেখতে বলেছে। ঠিক আছে, চলো তাহলে, জমি দেখার পর তার সাথে কথা বলে নেওয়া যাবে। হ্যাঁ চলেন। সবুজ আকরামকে নিয়ে জমির কাছে চলে গেল। সবুজ আকরামকে জমি দেখাচ্ছে আর কথা বলছে। ফারহান ক্লাস থেকে বের হয়ে গাছতলার কাছে গিয়ে তানিশার পাশে বসে, আপনার কি মন খারাপ? তানিশা ফারহানের দিকে তাকিয়ে, না তো কেন? আপনাকে কয়দিন ধরে দেখছি একা একা বসে থাকেন এখানে, আপনার বন্ধুদের সাথে থাকেন না, তাই না? তুমি কি আমাকে ফলো করছো? না না, ফলো করছি না, ভুল বুঝবেন না। তানিশা ফারহানের মুখে তাকিয়ে হেসে দিয়ে, আসলে ওদের সাথে আমার ঝগড়া হয়েছে। কেন? তানিশা ফারহানকে সেদিনের সব কথা বলল। আমি তো আর ওদের মতো হতে পারিনি, তাই তো আমাকে নিয়ে চলে যাবে না। আমার জন্য আপনার এত বড় ক্ষতি হলো, বন্ধুত্ব শেষ হলো, তাই তো আমাকে নিয়ে চলা যাবে না। ফারহান কিছু বলতে যাবে, তখনই মেহেরুন এসে ফারহানের সামনে দাঁড়িয়ে, তুমি এখানে? তোমাকে সেই কখন থেকে খুঁজছি। তানিশা ফারহান অবাক হয়ে তাকিয়ে পড়ল মেহেরুনের দিকে। মেহেরুন ফারহানের হাত ধরে টেনে, চলো তো, অনেক কথা আছে তোমার সাথে। ফারহান কিছুই বুঝতে পারছে না। ফারহান ফ্যাল ফ্যাল করে মেহেরুনের দিকে তাকিয়ে আছে। মেহেরুন ফারহানকে টেনে নিয়ে গেল। তানিশা অবাক হয়ে চেয়ে রইল। ফারহান কিছুই বুঝছে না। মেহেরুন ফারহানকে দাঁড় করিয়ে, কি সমস্যা তোমার? তুমি ওই মেয়েটার সাথে কেন বসেছিলা? তোমাকে কখন থেকে খুঁজছি। ফারহান হাঁ হয়ে, আমাকে কেন খুঁজছেন? আমি কি করছি? তুমি আমার মন কেড়ে নিয়েছো, আমি তোমাকে ভালোবাসি। ফারহান মেহেরুনের কথা শুনে থ হয়ে গেল। মেহেরুন বলল, তুমি শুধুই আমার, তোমার যদি কেউ থাকে তাকে বাদ দিয়ে দাও। কি বলছেন এসব? ঠিকই বলছি, তোমার সাথে অনেক অন্যায় করেছি, সব কিছু মিলিয়ে সরি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ফারহান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। পছন্দের মানুষটা এভাবে নিজে ধরা দেবে কল্পনাও করতে পারেনি। ফারহান মেহেরুনকে আগে থেকেই অনেক পছন্দ করত। ফারহান কি বলবে না বলবে বুঝতেই পারছে না। মেহেরুন বলল, কি হলো, চুপ করে আছো কেন? ফারহান খুশিতে যেন আত্মহারা, লজ্জায় মুখ লাল হয়ে গেল। ফারহান বলল, আমাকে একটু সময় দেন। কোনো সময় না, চলো আমার সাথে। মেহেরুন হাত ধরে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে গেল। সবাই মেহেরুনকে দেখে অবাক হয়ে গেল। আকরাম জমি দেখা শেষে গাড়িতে উঠতে যাবে, তখনই সবুজ বলল, জমি কি পছন্দ হয়েছে? হ্যাঁ, বাকিটা আমি আশরাফ ভাইয়ের সাথে কথা বলে নিব। স্যার যদি বলতেন কি প্ল্যান করেছেন এই জমি নিয়ে? এখানে একটা প্রজেক্ট হবে, প্রজেক্টগুলো বিশাল টাকায় বিক্রি হবে। এইখানে কোনো চালাকি নেই তো? মানে? না, কিছু না। আকরাম একটু রাগান্বিত হয়ে, তোমার স্যারকে বলে দিও আমি এই ডিল ক্যান্সেল করে দিয়েছি, অন্য শহরে জমি দেখব। স্যার স্যার এমন বলবেন না, তাহলে স্যার শুনলে আমাকে আর চাকরি থেকে রাখবে না। কথাবার্তা হিসাব করে বইল। সরি স্যার। আকরাম গাড়িতে করে চলে গেল। সবুজ মনে মনে বলছে, তুমি কোন জায়গায় এসে পড়েছো জানো না, তোমার সব কিছু নিঃস্ব করে দেব, তখন এই কথা বের করব। সবুজ একা একা হাসলো। মেহেরুন ফারহানকে নিয়ে বেশ কয়েক জায়গায় ঘুরল, কথা বলছে হেসে হেসে। ফারহানের বেশ ভালোই লাগছে। মেহেরুনের ভেতর অনেক পরিবর্তন দেখছে। মেহেরুন ফারহানকে নিয়ে গিয়ে হৃদয়, বিষ্ণু, প্রীতি, সোহেলদের আড্ডা দেওয়ার ওখানে আসলো। প্রীতি ফারহানকে দেখে এগিয়ে আসলো। মেহেরুন ভেতর চলে গেল। প্রীতি ফারহানকে বলল, আমার বান্ধবীর মনটা এভাবে কেড়ে নিলা?
মেহেরুন ভেতরে চলে গেল। প্রীতি ফারহানকে বলল, তোমার সাথে আমরা এতদিন যা করেছি সবটাই মজা ছিল। মেহরুন তোমাকে দেখেই পছন্দ করেছিল। তোমার সহজ সরলতা দেখে ও প্রেমে পড়ে গেছিল। তুমি মানুষটা কেমন তাই যাচাই করছিলাম আমরা। তুমি সত্যিই অনেক ভালো গো। তুমি কিছু মনে করো না প্লিজ। আমাদের প্রতি কোনো রাগ থাকলে তা সরিয়ে ফেলো। না না, কোনো রাগ নেই। তা আমার বান্ধবীকে কেমন লাগে? সোহেল এসে, ফারহান আমাদের দুলাভাই হয়ে গেল তাহলে। হ্যাঁ, তা তো মেহরুন আমাদের অনেক সুন্দর একটা দুলাভাই উপহার দিল। সবাই একসাথে হাসলো। ফারহান লজ্জা পেয়ে গেল। মেহেরুন এসে ফারহানের হাত ধরে, এই তোরা কি লাগাইছিস? আমার হবু জামাইকে খালি লজ্জা দেওয়া হচ্ছে। দুলাভাই যে মানুষ, লজ্জা তো পাবেই। কপাল করে পেয়েছিস এমন মানুষ, বুঝলি? সবাই মিলে কথা বলতে লাগলো। ফারহান শুনে শুনে লজ্জা পেতে লাগলো, কিছুই বলতে পারছে না। বিকাল 5টা। রেস্টুরেন্টের ভেতর আশরাফ আলী আর আকরাম বসা। আকরাম কফির মগে চুমুক দিয়ে, জমিটা আমার অনেক পছন্দ হয়েছে। সব দিক দিয়ে লোক যাতায়াত সুবিধা আছে। জমিটা কিনতে চাই, কথা বলেন। আরে জমিটা তো আমার, কথা বলা লাগবে কেন? আপনি ওখানে কাজ শুরু করে দেন, যেহেতু দুজনে পার্টনার। আর কি সমস্যা? জমিটা আপনার? হ্যাঁ আমারই। তাহলে আমরা একটা ডিল করে ফেলি। হ্যাঁ শিওর। আকরাম ড্রাইভারকে ডাকলো। ড্রাইভার একটা ব্যাগ এনে টেবিলের উপর রাখলো। আকরাম ব্যাগ থেকে একটা ফাইল বের করে আশরাফ আলীকে দিল। আশরাফ ফাইলে রাখা কাগজে লেখা যা সবকিছুই পড়ল। পড়া শেষ হলে ড্রাইভার 500 টাকা আর 1000 টাকার বান্ডিল টেবিলের উপর রাখলো। আকরাম বলল, এখানে 50 লক্ষ টাকা আছে, এটা আপনার কাছে রাখেন। ওখানে আপনি কাজ শুরু করবেন, আমাকে একটু বাইরে যেতে হবে। আরে কোনো সমস্যা নেই, এই কাগজে কি করব? এটা চুক্তিপত্র, এখানে সই করতে হবে, ডকুমেন্ট আর কি। এটার সাথে কি দরকার ছিল? আমরা বিশ্বাসের সাথে। হ্যাঁ, তবে এটা করলে আগ্রহ আরও বাড়বে, আনন্দের সাথে আমাদের বিজনেস চলবে। আমি তো আর এক জায়গায় বিজনেস করি না। ঠিক আছে, বুঝেছি। আশরাফ আলী স্বাক্ষর করে দিল। আকরাম উঠে দাঁড়িয়ে আশরাফ আলীর সাথে হ্যান্ডশেক করে চলে গেল। আশরাফ আলী সবুজকে ডাক দিল। সবুজ আসতেই আশরাফ আলী বলল, টাকার কুমিরকে পেয়ে গেছি। এতগুলো টাকা কিসের? দিয়ে গেল আকরাম। কিসের জন্য? কাজের জন্য। আরো টাকা নিতে হবে, আমার সামনে আরো বড় হওয়ার ঠেকাই কে? সবুজ টাকাগুলো ব্যাগের ভেতর ঢুকিয়ে নিল। আশরাফ রেস্টুরেন্টের বিল পরিশোধ করে বের হয়ে চলে গেল। ফারহান গুনগুন করে গান গাইতে গাইতে বাসায় আসলো। নীলা ফারহানকে দেখেই, তোকে আজ এত হাসি খুশি লাগছে কেন? ফারহান থেমে গিয়ে, কই কই ছিলি এতক্ষণ? ওই একটু কাজ ছিল। নীলার রাগান্বিত গলায়, আমি কিন্তু সব জানি। ভুলে যাস না তুই আমার সাথে মিথ্যা বলছিস। ফারহান লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে সব কিছু বলল। নীলা শুনে খুশি হয়ে, এতদিনের কাজের কাজ করেছিস একটা। ফারহান ভ্রু কুঁচকে তাকিয়ে, কেন? ভাবছিলাম তোকে দিয়ে কোনো প্রেম ভালোবাসা হবে না, কিন্তু তোকে কেউ পছন্দ করলো। ফারহান লজ্জা পেল, কিছু বলতে পারল না। নীলা বলল, আজকে আর ফুল বিক্রি করতে যাব না। তুই একটা কাজ কর। কি? তুই মেহরুনের সাথে ঘুরে আয়। আবার ও? হ্যাঁ। আরে বোকা, এখন যদি সময় না দিবি কখন? একটা কাজ কর। কি? আমি গোলাপে তোরা বেঁধে দিচ্ছি, ওটাই নিয়ে যা। ফারহান খুশি হয়ে গেল। ফারহান ঘরে চলে গেল। নীলা হাসল। সন্ধ্যার পর রাফসান স্পেশাল ফোর্সের অফিসে গিয়ে আকবরের সামনে দাঁড়িয়ে, স্যার আমাদেরকে সাথে নিয়ে কাজগুলো করলে তো পারেন। আকবর বসা থেকে উঠে দাঁড়িয়ে, আমরা হলাম হুটহাট, কখন কোথায় যাই নিজেরাও বলতে পারি না। তোমাকে আর কি বলবো? না স্যার, তা না, আমরা এরিয়ার ভেতর কোনো মিশনে থাকলে আমাকে জানালে ভালো হতো। বোঝেন তো, মিডিয়ার লোকজন আমাদের ডিপার্টমেন্টের নামে বদনাম করে। ওরা তো এমনই, কিছু পেলেই বাড়িতে লেখালেখি শুরু হয়ে যায়। স্যার, ডন আর যে দুজনকে ধরে নিয়ে আসছেন, ওরা কোথায়? আমাদের হেফাজতে আছে ওরা। কেন বলো তো? তোমাকে কেউ চাপ প্রয়োগ করছে? রাফসান থমকে, কই না তো।
ওদের তো সামনে আনলে না, তাই জিজ্ঞেস করছি। আকবর হেসে দিয়ে সময় হলে সবাইকে সামনে নিয়ে আসবো। আসল কালপিটকে তো আগে ধরে আনি। রাফসান আর কিছু বলল না। কিছু বলতে গেলেই আকবরের কথার প্যাচে পড়তে হবে। কোনো কিছু না বলেই রাফসান অফিস থেকে বের হয়ে গাড়ির কাছে আসলো। গাড়ির কাছে এসে রাগান্বিত হয়ে বিড়বিড় করে আকবরকে গালি দিতে লাগলো। রাকিব আকবরের রাগ মুখ দেখেই, স্যার কি হয়েছে? ও নিজেকে ভাবে কি ও একাই চালাক, আর কেউ চালাক না? ওকে যদি আমি এখান থেকে না সরাইছি। রাফসান গাড়িতে উঠে বসলো। গাড়ি চলে গেল। রাত 8টা। নীলা ফারহানের হাতে একতোড়া সাদা লাল গোলাপ ধরিয়ে দিয়ে, নে এবার যা, সবার সামনে হাঁটু মুড়ে মেহরুনকে প্রপোজ করবি। আমি পারবো না। আরে বোকা, পাখি তো আগের থেকেই খাঁচায় ধরা দিয়েছে, এখন বাকিটা তুই করবি। ভালোবাসাটা আরও বৃদ্ধি পাবে। আমি তোর পেছনে আছি, ওকে? কিন্তু কোনো কিন্তু না, যা বললাম করবি। ফারহান ফুলের তোড়া হাতে নিল। একটা রিকশায় উঠল। নীলা পিছনের আরেকটা রিকশায় উঠল। উদ্দেশ্য পার্ক। মেহেরুনরা পার্কের ভিতর বসেই আড্ডা দিতে লাগলো। তানিশা পাশ দিয়ে ওদের কীর্তিকলাপ দেখছে আর শুনছে। রিকশা এসে পার্কের সামনে থামলো। ফারহান ফুলের তোড়া নিয়ে পার্কের ভেতর ঢুকতেই তানিশা এসে ফারহানের পথ আটকে দাঁড়ালো। ফারহান অবাক হয়ে তানিশার দিকে চেয়ে থাকলো। তুমি কিন্তু ভুল করছো। ফারহান তানিশার দিকে অবাক হয়ে তাকিয়ে, মানে? মেহেরুন তোমার সাথে ভালোবাসার নাম করে গেম খেলছে। ফারহান তানিশার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তানিশা বলল, আমি চাই না ভালোবাসার নাম করে ক্ষতি হোক। ফারহান মুখটা বাঁকা করে, আমার মতো খ্যাত ছেলে সুন্দরী একটা প্রেমিকা হয়েছে দেখে হিংসা করছেন, নাকি আমি প্রেম করতে পারবো না তাই এইভাবে বলছেন? তানিশা ফারহানের কথা শুনে কষ্ট পেয়ে, সরি, ভুল জায়গায় ভুল কথা বলার জন্য। তানিশা কথাটা বলে চলে গেল। ফারহান তানিশার কথাটা শুনে বেশ অবাক হলো। হাতে থাকা ফুলের দিকে তাকালো। মুচকি হেসে পার্কের ভেতর চলে গেল। নীলা পিছন থেকে সব লক্ষ্য রাখছে ফারহানের উপর। ফারহান মেহেরুনের সামনে দাঁড়িয়ে হাঁটু মুড়ে বসে ফুলের তোড়া বাড়িয়ে, আমাকে নিয়ে যদি কোনো গেম খেলো তারপরও বলবো আমি তোমাকে ভালোবাসি। আমার চোখে দেখা একমাত্র নারী যার ভেতরে আমি আটকে গেছি, তুমি কি আমার সাথে মরার আগ পর্যন্ত ছায়ার মতো পাশে থাকবে? মেহেরুনের মুখে হাসি ফুটে উঠল। মেহেরুন হাঁ হয়ে মুখে হাত দিয়ে হৃদয়ের দিকে, সোহেলের দিকে, প্রীতির দিকে, বিষ্ণুর দিকে, একে একে সবার দিকে তাকিয়ে ফারহানের দিকে ফিরে হাত থেকে ফুলটা নিয়ে, থাকবো। সোহেলরা হাতে তালি দিল। ফারহান উঠে দাঁড়ালো। মেহেরুন ফারহানকে খুশিতে জড়িয়ে ধরল। ফারহান এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। শরীরের ভেতর দিয়ে আলাদা একটা শিহরণ বেরিয়ে যাচ্ছে। পার্কে থাকা লোকজন সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছে। প্রীতি বিষ্ণুর হাত ধরে টেনে পাশে নিয়ে, মেহেরুন কি সত্যি সত্যি ভালোবেসে ফেললো না তো? আরে না, এটা তো ওর অভিনয়। আমি তো ওকে এমন অভিনয় করতে দেখিনি। তাহলে? আরে তো প্যারা নিচ্ছিস কেন? দেখতে থাক কি হয়। আমরা যা ভাবছি তা যদি না হয় তখন? না হলে ফারহানের কপালে অনেক কষ্ট আছে। নীলা ফারহানকে জড়িয়ে ধরা দেখে হেসে চলে গেল অন্যদিকে। মেহেরুন ফারহানকে ছেড়ে দিয়ে, তুমি এভাবে আমাকে সারপ্রাইজ করে দিবে কখনো কল্পনা করতে পারিনি। এটা আমার সারা জীবন মনে থাকবে। আজকের দিনটা আমার জীবনের স্মরণীয় একটা দিন। ফারহানের মনে অনেক খুশি। ফারহান কিচ্ছু বলছে না। সোহেল বলল, আমার একটু কাজ আছে, তোরা থাক, আমি যাই। বাসা থেকে কল দিয়েছে, যেতে হবে। সোহেল আর হৃদয় চলে গেল। মেহেরুন বিষ্ণু আর প্রীতিকে খুঁজল। পিছনে তাকিয়ে দেখলো বিষ্ণু আর প্রীতি পাশাপাশি বসে একে অপরের দিকে চেয়ে আছে। মেহেরুন ওদের ডিস্টার্ব না করে ফারহানকে নিয়ে অন্যদিকে চলে গেল। রাত 12টা। আকবরের দেওয়া ইনফরমেশনে রাফসান আবাসিক হোটেলে অভিযান চালালো। অনেককেই ধরল। তার ভেতর রয়েছে সোহেল। রাফসান সোহেলের দিকে, মেয়ে নিয়ে ফুর্তি করা, বের করছি। সোহেল পকেট থেকে টাকা হাতে নিয়ে রাফসানের হাতে গুজে দিয়ে, স্যার আমাদের যেতে দিন। রাফসান টাকাটা হাতের মুঠোয় নিয়ে নিল। সোহেলের সাথে থাকা মেয়েটা বলল, স্যার আমরা স্বামী স্ত্রী, এই শহরে নতুন এসেছি। রাত হয়ে গেছে, তাই আর বাসা ভাড়া নিতে পারবো না বলেই আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছিলাম। রাফসান মেয়েটার কথায় মেয়েটার দিকে তাকিয়ে, কি প্রমাণ আছে? প্রমাণ দাও। সোহেল ফোনে কিছু একটা লেখা দেখালো। রাফসান বলল, ঠিক আছে, তোমরা যাও। ফের যদি আর কোনো আবাসিক হোটেলে দেখি তাহলে খবর আছে।
সোহেল আর মেয়েটা চলে গেল। আবাসিক হোটেলের ম্যানেজার রাফসানের কানে কানে বলল, স্যার কাকে যেতে দিচ্ছেন? ও তো প্রায়ই মেয়ে নিয়ে আসে এখানে, কখনো কখনো রাতও থেকে যায় মেয়ের সাথে। রাফসান ম্যানেজারের কথা শুনে, চুপচাপ থাক, না হলে সবাই ছেড়ে দিয়ে তোকে লকআপে পড়বো। ম্যানেজার চুপ হয়ে যায়। সবাইকে গাড়িতে উঠায়। রাফসান এদিকে ওদিকে ছুঁয়ে রাকিবকে বলল, মিডিয়ার লোক আসেনি তো? না স্যার। রাকিবের থেকে শিওর হয়ে রাফসান গাড়ির কাছে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, থানায় যাবি না বাসায় যাবি? রাফসানের কথা শুনে সবাই বাসায় যাওয়ার কথা বলল। রাফসান বলল, আমাকে তাহলে খুশি করতে হবে। রাফসানের কথার ইঙ্গিত বুঝে যার কাছে যা ছিল সব দিয়ে দিল। রাফসান অল্প পেয়ে মানল না। সবাই পরে দেওয়ার কথা বলল। সবার সাথে কথা বলে গাড়িতে উঠে পড়ল। গাড়ি চলতে থাকলো। গাড়ি মাঝ রাস্তায় পৌঁছাতেই গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থেকে সবাইকে নামিয়ে দেয়। রাকিব বলল, স্যার এটা কি ঠিক হয়েছে? কি জবাব দিবেন পরে? দেখতেই পারবে। সবাই চলে গেল যে যার মতো করে। রাফসান গাড়িতে উঠে থানার দিকে চলে গেল। রাত 1:30। আকবর রাফসানকে কল করলো। রাফসান কল ধরতেই আকবর বলল, সবাইকে কি থানায় নিয়ে এসেছো? স্যার ওখানে কাউকে পাওয়া যায়নি। যারা ছিল তারা সবাই স্বামী স্ত্রী ছিল। আমার দেওয়া তথ্য তাহলে ভুল ছিল? হ্যাঁ স্যার। ঠিক আছে, রাখছি। আকবর কলটা কেটে দিল। রাফসানের মুখে শয়তানি হাসি ফুটে উঠল। সকাল 10টা। আশরাফ আলী জমিতে গিয়ে সকল কাজকর্ম দেখিয়ে দিল। সবুজ দায়িত্ব নিল সবটা। আশরাফ আলী সে তার অন্য দিকের কাজ সামলাতে লাগলো। ফারহান ভার্সিটিতে যেতেই মেহেরুন ফারহানকে নিয়ে বের হয়ে গেল। দুজনে ঘুরতে লাগলো। নীলা ওদের উপর নজর রাখছে। তানিশা ভার্সিটিতে আসা বন্ধ করে দিয়েছে। সোহেল, প্রীতি, বিষ্ণু আড্ডা দিচ্ছিল। হৃদয় এসে সোহেলকে বলল, তোর সাথে কথা আছে, পাশে আয়। সোহেল হৃদয়ের সাথে পাশে গেল। কি হয়েছে বল? গতকাল পুলিশ তোকে ধরেছে, আমাকে বলিসনি কেন? তেমন কোনো সমস্যা হয়নি, তাই জানাইনি। তোকে বারণ করেছি, হোটেলে যাওয়ার দরকার নেই। আমরা বড় বাসায় পড়ে আছে, ওখানে নিয়ে আয়, শুনিস না? নিয়ে যাচ্ছিলাম, রাজি হয়নি, তাই হোটেলে গেছিলাম। যদি জানাজানি হয়ে যেত কি হতো তখন? জানাজানি হওয়ার আগে পুলিশকে হাত করে নিয়েছি। আমাদের কপালটা এবার খুলবে। কিভাবে? সেই লেভেলের বড় লোকের একটা মেয়েকে হাত করেছি, কোনো রকম রুমে নিতে পারলেই। হৃদয় হেসে দিয়ে, টাকা টাকা, আমি না থাকলে তো তুই এত কিছু করতে পারতি না। আমি নিয়ে মজা নিই, বাকিটা তুই করিস। আমার একটা টার্গেট আছে। কি? কোন রকম ফারহানকে দিয়ে এমপির সইটা কাগজে নিতে পারি, তারপর রাতারাতি কোটিপতি হয়ে যাব। সোহেল হাঁ হয়ে, বলিস কি তুই এসব? হ্যাঁ, একটা সই, তারপর আমাদের আর ঠেকায় কে? তাহলে যত দ্রুত সম্ভব কাজটা করে ফেল। মেহেরুন আমাদের বড় হাতিয়ার। সোহেল আর হৃদয় কথা বলতে লাগলো। মেহেরুন ফারহান দুজনের ভালোবাসা বেশ ভালোই গড়ে উঠেছে। প্রতিদিন কথা বলা, ঘুরতে যাওয়া সবকিছুই করে। এদিকে আশরাফ আলী অন্যায় কাজকর্মের সাথে লিপ্ত হয়ে গেল অনেক। আশরাফ আলীর নাম শুনেই সবাই ভয় পায়। সবুজ প্রজেক্টের কাজের দিকে বেশ খেয়াল রাখছে। আকরাম আশরাফ আলীর সাথে দৈনিক কথাবার্তা চালিয়ে যেতে লাগলো। আশরাফ আলী আকরামের কথা মতো কাজ করতে লাগলো। এভাবেই কেটে গেল 2 মাস। 2 মাস পর একদিন ফারহান ভার্সিটিতে আসতে মেহেরুন ফারহানের সামনে দাঁড়িয়ে, তোমাকে কখন আসতে বলেছিলাম? লেট হয়ে গেল, একটু সরি। আমার একটা কাজ করে দিতে পারবে? হ্যাঁ বলো। ওদিকটায় চলো। ফারহান মেহেরুনের সাথে ওদিকে চলে গেল। মেহেরুন ব্যাগ থেকে একটা ফাইল বের করে, এই কাগজে তুমি এমপির একটা সই এনে দিবে। কিসের কাগজ এটা? একটা দরকারি কাগজ। আমাকে কি বলা যায় না? আমাকে কি বিশ্বাস করো না? ফারহান মেহেরুনের এমন কথায় অবাক হয়ে গেল। কি জিজ্ঞেস করলো আর বলল কি? মেহেরুন কথা পেঁচানো ছাড়া কিছুই পারে না। ফারহান বলল, আমি এমপির থেকে কিভাবে সই করে আনবো? তা আমি জানি না। তুমি আমাকে ভালোবাসো, তাই না? তাহলে এই কাজটুকু আমাকে করে এনে দাও। এমপি তো আমার কেউই হয় না। মেহেরুন অবাক হয়ে গেল। এমপি কেউ হয় না শুনে শকড হয়ে গেল। মেহেরুন বলল, তাহলে সেই দিন তোমাকে যে এমপি নিজে গাড়িতে করে নিয়ে গিয়েছিল? ফারহান হেসে দিয়ে, তার কাছে আমার নামে কে কি বলেছে, তাই সে আসছিল হুঁশিয়ার করতে। ফারহানের হাসি দেখে মেহেরুনের রাগ উঠল। রাগটা দেখাতে পারছে না। মেহেরুন মন খারাপের ভান করে,
বুঝেছি, তুমি আমাকে ভালোবাসো না বলে আমাকে মিথ্যে বলছো। আসলে আমিই বোকা, তোমার কাছ থেকে কিছু আশা করাটা ঠিক হয়নি। ফারহান মেহরুনের মন খারাপ দেখে বলল, আচ্ছা সই করে আনলে তো হ্যাপি। মেহরুনের মুখে হাসি ফুটে উঠল। মেহরুন ফারহানকে জড়িয়ে ধরে, অনেক খুশি, তোমাকে বোঝাতে পারবো না। ছাড়ো, সবাই দেখছে। মেহরুন ফারহানকে ছেড়ে দিয়ে কাগজটা এগিয়ে দিয়ে, আজকের রাতের ভেতর সইটা করিয়ে এনে দিও। ফারহান কাগজটা হাতে নিয়ে, ঠিক আছে আমি এখনই যাচ্ছি, সইটা করানো হলে আমি তোমাকে কল দিব। তাড়াতাড়ি যাও। ফারহান কাগজটা নিয়ে চলে গেল। মেহরুন খুশিতে নাচতে নাচতে হৃদয়দের কাছে গিয়ে, কাজ হয়ে গেছে। আমি জানতাম কাজটা তুই পারবি মেহরুন। সই হয়ে গেলে তোর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আরে টাকা কি আছে, তুই আমার বন্ধু, বন্ধুর এতটুকু উপকার কি করতে পারবো না? পাশ দিয়ে সোহেল বলল, তুই সত্যি অনেক ভালো রে মেহেরুন। বিষ্ণু বলল, কিসের কাগজ আর সই বা এমপি লাগবে কেন? সইটা হলে ফারহানকে ভার্সিটি থেকে তাড়াতে পারবো। ও তো এমপির কিছু হয়, ওকে তাড়ানো সম্ভব নয়। হৃদয় হেসে দিয়ে, ও এমপির কিছু হয় না। মেহরুন হাঁ হয়ে, সেদিন যে আসলো এমপি ওকে নিয়ে গেল। ও তো অসহায়, তাই ও দায়িত্ব এমপি নিয়েছে, সেই কথা বলতে আসছিল। বিষ্ণু অবাক হয়ে, তুই এত কিছু জানলে কি করে? গতকাল রাতে ড্যাডির থেকে ড্যাডি সব বলেছে আমাকে। সবাই হৃদয়ের মুখের দিকে তাকিয়ে আছে। দুপুর 3টে, আশরাফ আলীর ফোন বাজছে। আশরাফ আলী কলটা রিসিভ করতেই আকরাম বলল, আগামী সপ্তাহে আসছি। প্রজেক্ট সব তৈরি হয়ে গেছে তো? হ্যাঁ, সব কমপ্লিট, তোমার অপেক্ষায় আছি। সব কিছুর হিসাব ঠিকমতো রেখেছেন? হ্যাঁ, সব কিছু নামানো আছে। আপনার যা খরচ হয়েছে তার দ্বিগুণ বানিয়ে দেন। আশরাফ আলী আকরামের কথা শুনে হাঁ হয়ে, দ্বিগুণ কেন করব? এটাই তো ব্যবসা। আমি সাথে পার্টি নিয়ে আসব, ওদের খরচ দেখিয়ে তার 50% লাভ নেব, বুঝেছেন? আশরাফ আলী পুরো থ হয়ে গেল। আকরাম বলল, সব কিছুর আয়োজন করবেন। আগামী সপ্তাহে আসছি, সুন্দর ডেকোরেশন করেন, আপনার ত্রুটি না হয়। আকরাম কলটা কেটে দিল। সবুজ আশরাফ আলীর রুমে ঢুকে, স্যার স্কুলে অনুষ্ঠানে যাবেন না? আশরাফ আলী সবুজকে ধরে খুশিতে, এতদিনে আমি ভাবতাম আমার মতো ঠক বাচার কেউ নেই, কিন্তু আমার থেকে বড় চোর যে আকরাম। সবুজ অবাক হয়ে, কেন স্যার কি করেছে? আশরাফ আলী খুশিতে খুশিতে সব বলে দিল। সবুজ শুনে বলল, স্যার একে এত সহজে হাতছাড়া করা যাবে না। হ্যাঁ, তবে তুই 3 গুণ খরচ বাড়িয়ে দে, টাকার কুমির পেয়ে গেছি। স্যার সময় হয়ে গেছে ওইদিকে। চল চল। সবুজ আর আশরাফ আলী বের হয়ে গেল। এদিকে ফারহান এমপির জন্য এসে বসে রয়েছে কাগজ হাতে নিয়ে। ফোনটা বাজছে। ফোনটা বের করে দেখলো মেহরুন কল দিয়েছে। ফারহান কলটা ধরল। ওপাশ থেকে মেহরুন বলল, কই তুমি? সই কি হয়েছে? না হয়নি, এমপি এখনো আসেনি, আসলে সই করিয়ে নিয়ে চলে যাব। সই না করিয়ে এসো না, যেভাবেই হোক সইটা করিয়ে নিয়ে এসো। আমার ভালোবাসার জন্য এটুকু কইরো। চিন্তা করো না, আমি সই করিয়ে নিয়ে তবেই আসবো, তোমার জন্য এতটুকু করতে পারি। মেহরুন কলটা কেটে দিল। হৃদয় বলল, ভালোই ভালোই সইটা করে দিলে হয়। আমার বিশ্বাস ফারহান সই করিয়ে নিয়ে আসবে। তোর এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। হৃদয় পাশে গিয়ে হৃদয়ের বাবাকে কল করলো। হৃদয়ের বাবা কলটা ধরতেই হৃদয় বলল, ড্যাডি, তোমার এতদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তুমি এতদিনে যা পারোনি তা আমি করে ছাড়ছি। হৃদয়ের বাবা অবাক হয়ে, কেন, কি করছিস তুই? তোকে এত খুশি লাগছে কেন? ড্যাডি, এমপির থেকে সেই কাগজে সই করাবো, একজনকে দিয়ে, তাও বিনা টাকায়। এবারের কাজটা হয়ে যাবে। হৃদয়ের বাবা কথাটা শুনে গম্ভীর গলায়, এত খুশি হোস না এখন। আগে পরে আমি অনেকবার চেষ্টা করেছি সই করানোর, কিন্তু এমপি বারবার ফেলে দিয়েছে। টাকারও অফার দিচ্ছি, তাও নেয়নি। সে এসবের ভেতর থাকবে না, কাগজটা দেখা মাত্রই ছুঁড়ে ফেলে দেবে। পারলে আগে সই হোক, তারপর আমাকে কল করিস। হৃদয়ের বাবা কথাটা বলে কলটা কেটে দিল। হৃদয় অবাক হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। সোহেল এসে হৃদয়কে বলল, কি বললে আঙ্কেল? কাজটা মনে হয় হবে না। কেন? এমপি যতদিন আছে ততদিন হবে না, সে ততদিন না বদলাবে।
সোহেল অবাক হয়ে হৃদয়ের দিকে তাকিয়ে আছে। রাত 9টা। রেস্টুরেন্টে ফারহান এসে দেখলো মেহেরুন বসে আছে। এই লোকেশনেই আসতে বলেছিল। ফারহান মেহেরুনের সামনের চেয়ারে বসলো। মেহেরুনের কথা শুনে ফারহান থ হয়ে দাঁড়িয়ে পড়ল। মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে গেছে। সন্ধ্যার পর এমপি নিজের অফিসে আসলো। ফারহান এমপিকে দেখে উঠে দাঁড়ালো। এমপি ফারহানকে দেখে, তুমি কখন এসেছো? 12টায় এসছি। আমাকে কেন কল করোনি? এতক্ষণ ধরে বসেছিলা। আপনি মিটিংয়ে ছিলেন, তাই আর বিরক্ত করতে চাইনি। খুব জরুরি ছিল, যখন তখন কল করলে তো পারতে। তেমন করেও জরুরি না। বলছিল আপনি কিছুক্ষণ পর চলে আসবেন, কিন্তু এত দেরি হবে জানতাম না। এমপি ফারহানের কথা শুনে অফিস বয়কে ডাকলো। ডেকে অফিস বয়কে বকলো আর বলল, তুই আমাকে কল করে বলিসনি কেন আসছে? হয় আমার কাছে পাঠিয়ে দিতে বলতাম, না হলে আমি চলে আসতাম। অফিস বয় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ফারহান বলতে লাগলো, ওর কোনো দোষ নেই, ওকে আর কিছু বলেন না, আমি মানা করেছিলাম। বলো কি জন্য এসেছো? একটা কাগজ আপনার সই লাগবে। এসো ভিতরে। ফারহান এমপির সাথে কক্ষে ঢুকলো। এমপি চেয়ারে বসলো। ফারহান তার সামনে দাঁড়িয়ে কাগজটা দেখিয়ে দিল। এমপি কাগজটা নিয়ে দেখা মাত্রই ফারহানের মুখের দিকে তাকিয়ে পড়ল। ফারহান কিছুই বুঝছে না কেন তার মুখের দিকে তাকিয়ে পড়ল এভাবে। এমপি তার পিএকে ইশারা করে বাহিরে যেতে বলল। পিএ চলে গেল। এমপি কাগজটা রেখে উঠে দাঁড়িয়ে, তুমি কোন সাহসে এই কাগজ নিয়ে আমার কাছে এসেছো? ফারহান অবাক হয়ে, কেন স্যার, কিসের কাগজ? কেন তুমি জানো না? না স্যার, আমাকে দিলে আমি আপনার কাছে নিয়ে আসলাম। এমপি গম্ভীর গলায় বলল, কত টাকা খেয়েছো এই কাগজটা নিয়ে? ফারহান হাঁ হয়ে এমপির দিকে তাকিয়ে রইল। এমপি বলল, এই কাগজটা আমি কতবার ফেলে দিয়েছি তার কোনো হিসাব নেই। কত টাকার অফার পেয়েও আমি এই কাগজে সই করিনি। এই কাগজে সই করলে আমার শহর ধ্বংস হয়ে যাবে। সন্ত্রাসীরা আরো সাহস পেয়ে যাবে অপকর্ম করার জন্য। ফারহান কি বলবে কিছুই বুঝতে পারছে না। এদিকে মেহেরুনকে ভালোবাসার প্রমাণ দিতে হলে কাগজে সই করে নিয়ে যেতে হবে। ফারহান হাত জোড় করে বলল, স্যার একটা সই করে দেন। তুমি আমার জীবন বাঁচিয়েছো বলে তোমাকে এখনো আমি কিছু বলিনি। এই কাগজ নিয়ে আমার সামনে আসার কারোর ক্ষমতা নেই। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেই না। এই একটা সই করে দেন, আর কখনো আমি আপনার সামনে আসবো না, আর কখনো কিছুই চাইবো না। আপনি বলেছিলেন আমি আপনার জীবন বাঁচানোর জন্য বিনিময়ে কি কি চাই, আমি এটাই চেয়ে নিচ্ছি, আর কিছুই চাইবো না। প্লিজ স্যার সইটা করে দেন। তুমি কি বুঝতে পারছো না এই সই করলে কত বড় ক্ষতির সম্মুখীন হতে হবে? প্লিজ স্যার, আর আমি আপনার সামনে আসবো না, আর কিছুই চাইবো না। ফারহান এমপিকে জোর করতে লাগলো। এমপি চেয়ারে বসে, আমি কখনো কোনো অন্যায় কাজকে সাপোর্ট করিনি, আর তোমার জন্য এই অন্যায় কাজটা আমাকে করতে হলো। এমপি সই করে দিল কাগজটায়। ফারহানের মুখে হাসি ফুটে উঠল। ফারহান কাগজটা হাতে নিল। এমপি হতাশ হয়ে চেয়ারে বসে রইল। ফারহান কাগজটা নিয়ে বের হতে যাবে, তখন এমপি বলল, তোমার এই চেহারা যেন আমি আর না দেখি, আমার সামনে আর কখনো আসবে না। ফারহান মাথা নাড়িয়ে চলে গেল। ফারহান এমপির অফিস থেকে বের হয়ে মেহেরুনকে কল দিল। মেহেরুন কল ধরতেই, এতক্ষণে কল দেওয়ার সময় হলো? কি করব, এমপি মাত্র আসলো, এতক্ষণ তো বসা। সই করিয়েছো? হ্যাঁ। ফারহানের হ্যাঁ শুনে ফোনের উপর কয়েকটা কিস দিল মেহেরুন। কিস শেষ করে বলল, তুমি রেস্টুরেন্টে চলে আসো, আমি ওখানে আসছি। মেহেরুন কথাটা শেষ করেই কলটা কেটে দিল। ফারহান মেহেরুনের এত খুশি হওয়া দেখে ভালোই লাগলো। মেহেরুন ফোন করে হৃদয়কে বলল, কাজ হয়ে গেছে। হৃদয় মেহেরুনের থেকে কথাটা শুনে অনেক বেশি খুশি হলো। হৃদয় ঈদের চাইতেও অনেক বেশি খুশি হয়ে গেল। মেহেরুন হৃদয়কে রেস্টুরেন্টে আসতে বলে কল কেটে দিল। হৃদয় খুশির খবরটা তার বাবাকে দেওয়ার জন্য কল করলো। হৃদয়ের বাবা কল ধরতেই হৃদয় বলল, ড্যাডি আমি সাকসেস। আমাকে কি বলছিলাম আমাকে দিয়ে হবে না? আরে ড্যাডি কাগজে সই হয়ে গেছে, ওইটা আমি আনতে যাচ্ছি। বলছিলাম না আমার প্ল্যানে কাজ দিবে। হৃদয়ের কথা শুনে হৃদয়ের বাবা অনেক খুশি হয়ে গেল। হৃদয় কলটা কেটে দিল। হৃদয়ের বাবা আনন্দের খবরটা আশরাফ আলীকে দিয়ে দিল। আশরাফ আলী খবরটা পেয়ে খুশিতে নেচে উঠল। আশরাফ আলী সবুজকে ডেকে বলল,
আজকে রাতে ক্লাবে আইটেম নিয়ে পার্টির আয়োজন কর, আর কাপড় সব দিকে খুলে রাখ। সবুজ অবাক হয়ে, স্যার কি উপলক্ষে? ওরে, এমপি সই করেছে পেপারসে, আমি তো এখন টাকার কুমির হয়ে যাব। তুই যা আয়োজন কর, আমি আসছি। সবুজ আশরাফ আলীর কথা মতো চলে গেল। আশরাফ আলী হাতে যেন চাঁদ পেয়েছে। রাত 9টা। রেস্টুরেন্টে ফারহান এসে দেখলো মেহেরুন বসে আছে। এই লোকেশনেই আসতে বলেছিল। ফারহান মেহেরুনের সামনে চেয়ারে বসলো। মেহেরুন বলল, কাগজটা কই দেখি, তুমি সত্যিই সই করাতে পেরেছো? ফারহান কাগজটা হাতে দিয়ে বলল, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। মেহেরুন কাগজে এমপির সই দেখে চোখে মুখে খুশির আভাস ফুটে উঠেছে। তখনই হৃদয় আসলো। এসে কাগজটা হাতে নিয়ে এমপির সই করা দেখে হৃদয় মেহেরুনকে বলল, ধন্যবাদ তোকে, অনেক উপকার করলি তুই। মেহেরুন হেসে দিয়ে, আহামরি এমন কোনো উপকার করিনি। হৃদয় মনে মনে বলল, তুই বুঝবি কি কত বড় উপকার করেছিস, বুঝলে আর করতি না। মেহেরুন হৃদয়কে বিড়বিড় করে কিছু বলতে দেখে, কিছু বলছিস তুই? কই না তো, তোরা কথা বল, আমি পাশের টেবিলেই আছি। পাশের টেবিলে আছে মানে? তুই আমার পাশে বস। মেহেরুন হৃদয়ের হাত ধরে টেনে পাশে বসালো। ফারহানের মাথায় কিছুই আসতেছে না। চলছে তা কি এখানে? ফারহান মনে মনে ভাবছে, কাগজটা তাহলে মেহেরুনের না। মেহেরুন ফারহানের দিকে তাকিয়ে, আচ্ছা এমপি তোমার কেউ হয় না, তাহলে তোমাকে কেন সই করে দিল? আসলে আমি অসহায় তো, তাই আমাকে দয়া করলো। তুমি কিন্তু মিথ্যে বলছো, এমপি তোমার কেউ হয়। সোহেল এসে ফারহানের কাঁধে হাত রেখে মেহেরুনের দিকে তাকিয়ে, ও সত্যি কথাই বলছে। ফারহান গ্রামের খ্যাত, এমপি দয়া মনের মানুষ। হয়তো কোনো করুণ কাহিনী শুনিয়ে এমপিকে হাত করেছে। ফারহান সোহেলের মুখের দিকে তাকিয়ে পড়ল। হৃদয় হেসে দিয়ে, সোহেল ঠিক বলছে না ফারহান? হ্যাঁ ঠিক বলেছেন। মেহেরুন কথাটা শুনে উঠে দাঁড়িয়ে ফারহানের দিকে রেগে, ছোট লোকের বাচ্চা, তাহলে তুই এতদিন আমার সাথে নাটক করে এসেছিস? এমপির কেউ হোস না, তাহলে আমার সাথে প্রেম করতে আসছিস কেন? তোর কি মরদ আছে আমার সাথে প্রেম করার? এতদিন ধরে আমি কিনা এই ছোট লোকটার প্রেম করছি? বিয়ে করলে তো আমার মান সম্মান সব চলে যেত। ফারহান মেহেরুনের কথা শুনে থ হয়ে মেহেরুনের মুখের দিকে তাকিয়ে আছে। রেস্টুরেন্টের ভেতর থেকে সবাই তাকিয়ে পড়ল। সোহেল বলল, এসব ছোট লোকদের কাজই এরকম, বড় লোক কাউকে টার্গেট করবে, তারপর প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেবে। ওর মতো ছোট লোককে আমি বোঝাচ্ছি আমার সাথে নাটক করা। এতদিন তাহলে আমি ভুল মানুষের সাথে প্রেম করে আসছি। তুমি তাহলে এতদিন এটা ভেবে ভালোবেসে এসেছো আমাকে? হ্যাঁ, আমি ভালো স্ট্যাটাস ভেবে তোর সাথে রিলেশনে গেছি। তুই যে ঠকবাজ সেটা তো আমি জানতাম না। তুই যে একটা খ্যাত, শেষে কিনা তোর মতো খ্যাতের রিলেশনে জড়ালাম। আমি বন্ধু মহলে ভার্সিটিতে কিভাবে মুখ দেখাবো? তোমার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই? তুমি ভালোবাসাকে এত সস্তা মনে করো? সস্তা নাকি? তোকে আমি এখন বোঝাচ্ছি। মেহেরুন বের হয়ে এসে সোহেলকে সরিয়ে দিয়ে ফারহানের কলার ধরে উঠিয়ে ঠাস ঠাস করে গালে কয়েকটা চড় বসিয়ে দিয়ে, তোর মতো ছোট লোকদের পায়ের তলায় মানায়, ভালোবাসায় মানায় না। আমার চাই স্ট্যাটাস। আমি মাথা উঁচু করে চলতে পারবো। তোর সাথে রিলেশন করলে আমার মাথা নিচু হয়ে যাবে। খ্যাত গাইয়া কোথাকার। ফারহান হাঁ হয়ে মেহেরুনের মুখের দিকে তাকিয়ে আছে। সোহেল বলল, আহা মেহরুন, তুই এত কষ্ট করবি কেন? একে আমাদের হাতে তুলে দে, দেখ ওর কি অবস্থা করি। সোহেলের কথা শুনে মেহেরুন বলল, এটা নিয়ে যা, আমার দুই চোখের সামনে যেন না দেখি। সোহেল ফারহানের কলার ধরল। হৃদয় মেহেরুনের পিছনে হাঁটু মুড়ে বসে মেহেরুনকে প্রপোজ করলো। মেহেরুন অবাক হয়ে হৃদয়ের দিকে তাকিয়ে রইল। হৃদয় বলল, দেখ, এতদিন তোকে সাহস করে বলতে পারেনি, আমি তোকে অনেক আগে থেকে পছন্দ করতাম। আমি সত্যি তোকে অনেক ভালোবাসি, আমাকে ফিরিয়ে দিস না। মেহেরুন হৃদয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে বলল, তুই আগে কেন আমাকে প্রপোজ করলি না? তাহলে এই ছোট লোকের সাথে রিলেশনে যে আমার মান সম্মান নষ্ট করতাম না। মেহেরুনের কথা শুনে ফারহান থ হয়ে দাঁড়িয়ে পড়ল। মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মাথার উপর আকাশ ভেঙে পড়ল মনে হয়।
তাহলে এতদিন ভালোবাসার নামে নাটক করে আসছে, নিজের কার্যসিদ্ধি করার জন্য অভিনয় করে আসছে। সোহেল ফারহানের কলার ধরে নিয়ে রেস্টুরেন্টের বাইরে ধাক্কা মেরে ফেলে দিয়ে, তোকে আজকের মতো ছেড়ে দিলাম। তোকে যদি আমাদের আশেপাশে যদি দেখি তাহলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবি না। সোহেল কথাটা বলে ভেতরে চলে গেল। ফারহান পড়ে গিয়ে হাঁটুতে হাতে ব্যথা পেল। ফারহানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ফারহান উঠে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। অনেক কিছু ভাবতে লাগলো। রাত 12টা। হৃদয় মেহেরুনকে নিয়ে বাইকে করে অনেক জায়গায় ঘুরলো। মেহেরুনও অনেক খুশি। হৃদয় মেহেরুনকে বলল, চলো পার্টিতে, অনেক এনজয় করা যাবে। আজ না, আরেকদিন যাব। এখন বাসায় যাই, না হলে আর ঘরে উঠতে দিবে না। ঠিক আছে। হৃদয়ের কথাটা বলে মেহেরুনকে একটা হাঁক করলো। হৃদয় হাঁক করাতেই মেহেরুন বেশি খুশি হলো। হৃদয় বাইক নিয়ে চলে গেল। মেহেরুন বাসায় চলে গেল। রাত 1টা। নীলা ফারহানের অপেক্ষায় বসে আছে সেই কখন থেকে, কিন্তু ফারহানের কোনো খোঁজ খবরই নেই। ফোনটাও সুইচ অফ। ফারহানকে নিয়ে নীলার চিন্তা বেড়ে গেল। নীলা চিন্তা করতে লাগলো, এমপির কাছে কিসের কাগজে সই করতে গেল? এখনো কোনো খোঁজ নেই। ওর কোনো বিপদ হলো না তো? এদিকে হৃদয় একটা ফাইল নিয়ে আশরাফ আলীর পার্টিতে ক্লাবে চলে আসলো। আশরাফ আলী হৃদয়কে দেখে হৃদয়ের কাছে গিয়ে, বাঘের বাচ্চা, যেটা তোর বাবা পারলো না তা তুই করে দেখালি। তুই বড় হয়ে ভালো কিছু করতে পারবি। হৃদয় হেসে দিয়ে, আমার তো একটাই টার্গেট, আমার নাম ছোট থেকে বড়রা শুনে ভয়তে কাঁপতে থাকবে। তোকে সে পর্যায়ে আমি পৌঁছে দেব, আমার উপর ছেড়ে দে। আশরাফ হৃদয়কে নিয়ে চেয়ারে বসলো। হৃদয় ফাইলটা আশরাফ আলীকে দিয়ে গিয়ে দেখলো ড্রিঙ্ক করে পুলিশ অফিসার রাফসান বসে আছে। আশরাফ আলী বলল, সমস্যা নেই অফিসার, আমার লোক, আমার কথাই চলে। হৃদয় ফাইলটা এগিয়ে দিয়ে, এর মতো হারামি অফিসার কম আছে। আশরাফ রাফসানকে ফাইলটা দেখিয়ে, দেখ অফিসার, সই করে দিয়েছে, আমার রাস্তা পুরো পরিষ্কার। এমপি নিজেও জানে না ও কত বড় ভুল করেছে। এমপি যদি আমার হয়ে যাবে, আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। রাফসান মাতাল অবস্থায় বলল, ওই এমপিকে তাহলে ধরে নিয়ে আসি। এখন না, সময় হোক, তারপর বোঝাবো ভালো মানুষ। এমপির চেয়ারটা কেড়ে নিয়ে আমি আশরাফ খুশিতে ড্রিঙ্কস করতে লাগলো। হৃদয় উঠে গিয়ে সোহেলের কাছে গেল। সোহেল আর হৃদয় দুজনে ড্রিঙ্কস করতে লাগলো। গান তো বেজেই চলেছে। রাত 2টা। নদীর পাড়ে নীলা গিয়ে ফারহানের পাশে বসে, তুই এখানে, আমি তোকে কত জায়গা খুঁজলাম। রাত কটা বাজে বলতো? ফারহান কোনো কিছুই বলল না, চুপ করে আছে। নীলা ফারহানের মুখের উপর ফ্লাশ চালিয়ে ধরল। ফারহানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নীলা এটা দেখেই, কি রে, তোর চোখে পানি? ফারহান দুহাত দিয়ে চোখের পানি মুছে ফেলল। কোনো কিছু বলল না। নীলা এবার গম্ভীর গলায় বলল, কি হয়েছে বলবি? ফারহান নীলার দিকে তাকিয়ে, মেয়েরা এত খারাপ কেন? নীলা ফারহানের দিকে চোখ বড় বড় করে দিয়ে তাকিয়ে, মেয়েরা তোরে আবার কি করলো? ফারহান নীলাকে সবটা বলল। নীলা ফারহানের কথা শুনে হেসে দিয়ে, বল মেহরুন, এত খারাপ কেন? মেয়েরা খারাপ হয় না, বুঝলি? ও যাই হোক, আমার সাথে এমনটা না করলেও পারতো। খুব বেশি কষ্ট পেয়েছিস? কিভাবে বোঝাবো, এই মনটা টুকরো হয়ে গেছে। এত বেশি ভালোবাসতে তোকে কে বলেছিল? এখন বোঝ কেমন লাগে। আমি কি দোষ করেছিলাম যার জন্য আমার সাথে এমন করলো? তোকে দিয়ে ওরা ওদের কাজ উদ্ধার করার জন্যই ব্যবহার করেছে তোকে। ব্যবহার করার শেষে তোকে ছুঁড়ে ফেলে দিল। ফারহান আর কিছু বলে না। নীলা ফারহানকে সান্ত্বনা দিতে লাগলো। ফারহানের মনটা যে সান্ত্বনা পাচ্ছে না। মেহেরুনের সাথে এতদিন কাটানো স্মৃতি মনে পড়ছে। মেহেরুনকে ছাড়া থাকবে কি করে? ফারহানের মাথা খারাপ হয়ে গেল। 4 দিন পর ফারহান ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাবে, তখন কানে ভেসে আসলো, আরে মেহেরুন কেমন তা তো আমরা সবাই জানি। ফারহানকে দিয়ে কাগজে সই করাবে বলে এত নাটক করে আসলো। বেচারা বোকার মতো মেহেরুনকে বিশ্বাস করলো রে। কেমন বাস দিল বুঝছে এখন। বিষ্ণু হেসে দিয়ে, তুমি কিন্তু আবার মেহরুনের হতে যেও না, তাহলে দেখা গেল এই পৃথিবীতে আমার থাকার দায় হয়ে যাবে। মেহরুনের মতো কি কোনো দরকারই আমি তোমার সাথে রিলেশনে জড়িয়েছি? আমি ভালোবাসি তোমাকে, বুঝেছ? প্রীতি আর বিষ্ণু কথা বলতে লাগলো। ফারহান সোহেল আর হৃদয়ের সামনে দিয়ে যেতে লাগলো। সোহেল এসে ফারহানের সামনে দাঁড়িয়ে,
তুই এখনো বেঁচে আছিস কী করে? তোর তো মরে যাওয়া উচিত। তোকে রেস্টুরেন্টে বসে এত অপমান করলো, তোর কোনো মান সম্মান নেই। হৃদয় সোহেলের কাঁধে হাত রেখে, এর মতো ছোট লোকের আবার মান সম্মান, এরা তো ভিক্ষা করতেও পারে। ফারহান কিছু না বলেই চলে গেল। সোহেল আর হৃদয় জোরে জোরে কিছু বলতে লাগলো। 7 দিন পর সোহেল আর হৃদয়ের থরথর করে কাঁপতে লাগলো। ফারহান ক্লাস শেষ করে বাহিরে বের হয়ে আসলো। এতদিন ধরে তানিশাকে দেখতে পায়নি। তানিশার কথা আজ হঠাৎ করেই মনে পড়ল। ফারহান গাছতলায় গেল, ওখানে তানিশা নেই। ফারহান তানিশাকে না পেয়ে ভার্সিটি থেকে বের হতে যাবে, তখন দেখলো মেহেরুন আর হৃদয় খুব ঘনিষ্ঠভাবে বসে আছে। ফারহানের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মেহেরুন হৃদয় ফারহানকে দেখেই হাসাহাসি করতে লাগলো। ফারহান মন খারাপ করে ভার্সিটি থেকে বের হয়ে গেল। আকরাম তার ক্লায়েন্ট নিয়ে আশরাফ আলীর অফিসে চলে আসলো। আশরাফ আলী সবাইকে খুব ভালোভাবে আপ্যায়ন করেছে। আপ্যায়ন শেষে সবাইকে গাড়িতে করে নিয়ে প্রতিটা প্রজেক্টের কাছে নিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আশরাফ আলী আকরামকে বলল, কাজ হবে তো? হবে মানে হয়ে গেছে। এত সুন্দর প্রজেক্ট পজিশন মতো জায়গায় হয়েছে, এর দাম তো বেশিই হবে। খরচের হিসাব করা হয়েছে। একজন ক্লায়েন্ট আকরামকে বলল, প্রজেক্ট পছন্দ হয়ে একটা আমি ক্রয় করতে চাই, তবে ওই দিকের 2 কোটি টাকা দিতে হবে। 7 দিন পর 5 কোটি টাকা ফেরত পাবো। গত পরশু তো 15 কোটি পেয়েছি। ক্লায়েন্টের কথা শুনে আশরাফ আলী হাঁ হয়ে গেল। আকরাম বলল, আমার কাছে তো এখন এতগুলো টাকা নেই, ম্যানেজার ছুটিতে গেছে, আসুক পরে দিই। পাশ থেকে আশরাফ আলী বলল, আরে ভাই, আমি আছি না, টাকাটা আমি দিই, সে 7 দিন পর টাকাটা দিই। আকরাম ভ্রু কুঁচকে, না না, আপনাকে দিতে হবে না, আমার ম্যানেজার আসলে দিব। আরে চিন্তা করছো কেন? আমরা তো পার্টনার, ভাগাভাগি করে নিব। না, আপনি দিবেন তো আপনি নিয়েন, লাভ। আকরামের কথা শুনে আশরাফ খুশি হয়ে গেল। সবকিছু শেষে আশরাফ আলী 2 কোটি টাকা দিল আর খরচের হিসাবটা দিয়ে দিল। আকরাম সবাইকে নিয়ে চলে গেল। সবুজ বলল, স্যার, ব্যবসা যদি এমন চলে তাহলে তো আপনি রাতারাতি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন। আশরাফ শয়তানি হাসি দিয়ে, জমি আরো আত্মসাৎ করতে হবে, ব্যবস্থা করো। ঠিক আছে। সবুজ চলে গেল। আশরাফ আলী টাকার স্বপ্ন দেখতে লাগলো। বিকাল 4টে, নীলা ফুল নিয়ে বের হবে, তখন ফারহান বলল, আজ আমি যাব না। অন্যের জন্য নিজের কাজকে থামিয়ে রাখতে নেই। তোর ক্ষতি হলে তো ও তো আর দেখতে আসবে না। নিজের ভালো নিজেই বোঝ। একটা কথা বলি? বল। তানিশাকে অনেক দিন যাবৎ ভার্সিটিতে দেখি না, না ওর কোনো খোঁজ জানিস? হঠাৎ ওর কথা জানতে চাইছিস যে? এতদিন তো ওকে খুঁজিসনি। মেয়রনের সাথে থাকতে থাকতে ভুলেই গেছিলাম, হঠাৎ আজ মনে পড়ল। এটাই সব থেকে বড় সমস্যা, বুঝলি? চল আমার সাথে। ফারহান নীলার সাথে চলে গেল। সন্ধ্যার পর একটা বাড়ির গেটের সামনে নীলা আর ফারহান দাঁড়িয়ে আছে। ফারহান বলল, এখানে দাঁড়ালাম কেন? এটাই তো তানিশার বাসা। ফারহান তানিশাদের বাসার দিকে তাকিয়ে অবাক হয়ে, এত বড় বাড়ি? হ্যাঁ। দারোয়ান গেট খুলে বাইর হয়ে বলল, কি সমস্যা? এখানে কি চাই? নীলা দারোয়ানের কথা শুনে, তোমার তানিশা ম্যাডামকে বলো তার বন্ধু আসছে দেখা করতে। দারোয়ান নীলার কথা শুনে দুজনের দিকে ভালো করে তাকালো। দুজনকে দেখেই বলল, পোশাকের চেহারার যে অবস্থা, তাতে বলে তানিশা ম্যাডামের বন্ধু? ফাজলামি করার জায়গা পাস না? একে তো ফুল বিক্রেতা, আবার বলছিস ম্যাডামের বন্ধু? তোরা যা ভাগ এখান থেকে। ফারহান দারোয়ানের কথায় অবাক হয়ে গেল। নীলা বলল, তোমাকে ভালোভাবে বলছি, গিয়ে তোমার ম্যাডামকে বলো আমরা দাঁড়িয়ে আছি, না হলে তোমাকে 2 মিনিটে তুলে নিয়ে যেয়ে তোমার 12টা বাজাবো, সাথে গরম সিদ্ধ ডিম থেরাপি দিব। নীলার কথা শুনে দারোয়ান কিছুটা ভয় পেয়ে গেল। দারোয়ান গেটের ভেতর ঢুকে বাসায় কল করলো। গেট খুলে দিয়ে দারোয়ান বলল, উপরে যেতে বলছে তোদের। ফারহান আর নীলা বাসার ভেতর ঢুকলো ফুল হাতে নিয়ে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলো। দরজা খুলল তানিশার মা। তানিশার মা দরজা খুলে, তুমি ফুল বিক্রেতা ফারহান, আর তুমি নীলা? ফারহান আর নীলা অবাক হয়ে গেল তানিশার মায়ের কথা শুনে। নীলা বলল, আপনি কিভাবে জানলেন? তানিশার মা উত্তরে বলল, তানিশা আমার সাথে সব শেয়ার করেছে, সব কিছুই জানি। ফারহান বলল, তানিশা কেন ভার্সিটিতে যায়নি এতদিন? তানিশার মা বলল,
বাহিরে দাঁড়িয়ে থেকে প্রশ্ন করবে না ভেতরে আসবে? তানিশার থেকে শুনো কেন যায়নি। নীলা আর ফারহান সরি বলে ভেতরে ঢুকলো, সোফায় বসতে বলল। দুজনেই সোফায় বসলো। ফারহান বলল, আন্টি, তানিশাকে ডাক দেন তো। তানিশার মা বলল, তানিশা রুমে আছে, তুমি গিয়ে একটু ডেকে নিয়ে এসো। আমি? নীলা ফারহানকে ঠেলে পাঠালো। ফারহান তানিশা রুমের কাছে গিয়ে নক করলো। তানিশা বলল, কে? আমি ফারহান, বাইরে আসবেন না একটু? ফারহান নামটা শুনে তানিশা উঠে বসে। তুমি ভিতরে এসো। ফারহান রুমের ভিতর ঢুকলো। রুম অন্ধকার। তানিশা লাইটটা জ্বালালো। ফারহান তানিশাকে দেখে অবাক হয়ে, আপনার চেহারার এই অবস্থা কেন? তানিশা শুকনো মুখে হাসি দিয়ে, কই কি অবস্থা? তা তুমি হঠাৎ আমাদের বাসায়? আপনার মুখে এই হাসিটা বেইমানাম। আপনি ভার্সিটিতে আসেন না, তাই কোর্স নিতে আসলাম। তা এতদিন পর আমার খোঁজ কেন নিতে আসলে? ফারহান মাথা নিচু করে, সরি, সেদিন যদি আপনার কথাগুলো শুনতাম তাহলে আজকে আমাকে কষ্ট পেতে হতো না। আপনার কথা না শুনে আমার সব থেকে ভুল হয়ে গেছে। তানিশা চোখ বড় বড় করে দিয়ে জোরে জোরে হেসে উঠে। ছাকা দিয়ে দিয়েছে। একদম ঠিক কাজ করেছে, বেশি বুঝলে এমনই হবে। আপনার আনন্দ লাগছে? কেন লাগবে না বলো? তুমি আমার কথা শোনোনি? আমার থেকে ওদেরকে এত ভালো করে চিনো। মেহরুন হৃদয়ের সাথে রিলেশন জড়িয়েছে এখন, তাই না? ফারহান হা হয়ে, আপনি জানেন কি করে? আমি সব কিছুই জানি, তবে হ্যাঁ, হৃদয় মেহরুনকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। তানিশার কথা যেন সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তানিশা ফারহানকে আরো অনেক কিছু বলল। ফারহান মাথা নিচু করে সবটা শুনছে। নীলা ফারহানের আসার দেরি দেখে ফুল হাতে নিয়ে তানিশার রুমের দিকে আসলো। তানিশা নীলাকে দেখেই, আপনিও এসেছেন? হ্যাঁ, ফারহান বলল তুমি নাকি ভার্সিটি যাও না, তাই অনেক কষ্টে তোমার বাসা খুঁজে তোমাকে দেখতে আসলাম। তানিশা অবাক হয়ে, ও কি করেছে জানেন? সবই জানি, কি আর করার বলো, যেটা হওয়ার ছিল হলো। তা তুমি ভার্সিটি যাও না কেন? চেহারার এই অবস্থা কি করে করেছো? একাকিত্ব ধরেছিল আমাকে, তাই এই অবস্থা। বুঝলাম। নীলা ফারহান তানিশা কথা বলতে লাগলো। তানিশার মা তানিশার রুমে ওদের জন্য খাবার নিয়ে আসলো। খাবার রাখতে রাখতে বলল, তানিশা খাওয়া দাওয়া মোটেও করে না, ওর সাথে পেরে উঠি না, তোমরা যদি পারো তাহলে খাইয়ে যেও। তানিশার মা কথাটা বলে চলে গেল। নীলা তানিশাকে একটু বকাবকি করলো, তারপর খাবার খেলো। খাওয়া শেষে তানিশার থেকে বিদায় নেবার আগে ফারহান তানিশাকে সব ফুল দিয়ে বলল, এটা আমার পক্ষ থেকে, নিজেকে এত অবহেলা করবেন না। নীলা আর ফারহান তানিশার বাসা থেকে বের হয়ে গেল। নীলা ফারহানকে বলল, তানিশা মনে হয় তোকে ভালোবাসে। কি বলেন এসব? আমি বুঝতে পারছি, আমিও তো একটা মেয়ে, সবই বুঝি। ফারহান কিছু বলল না। মেহরুনের কথা হঠাৎ করে মনে পড়ে গেল। পরের দিন সকাল 10টা। তানিশা আর ফারহান হাসি মুখে কথা বলতে বলতে ভার্সিটির ভিতরে প্রবেশ করলো। মেহরুন ওদের দুজনকে দেখে কিছুটা জ্বলে উঠল। হৃদয় আজ আর আসেনি। মেহরুনের সামনে থেকে দুজনে চলে গেল। সোহেল বলল, তানিশার অবস্থা দেখেছিস? ওর কি মান সম্মান বলতে কিছু আছে? ফকিরনির বেশে ফকিরনির সাথে মিশবে। প্রীতি বিষ্ণু অনেক কিছুই বলল। রাত 12টা। কয়েক কন্টিনিউয়ার শহরে ঢুকলো। বাধা দেওয়ার ক্ষমতা কারণ নেই, এমপির পাশ রয়েছে। হৃদয় কন্টিনিউয়ারগুলো নিয়ে নিজেদের বাসার পিছনের গুদামে ঢুকিয়ে ফেলল। ফোন করে কনফার্ম দিল। শহরে অবৈধ চালান ঢুকতেই এমপির কাছে খবর চলে গেল। এমপি বেশ দূর চিন্তার ভিতর পড়ে গেল। এবার হয়তো তার চেয়ারটা হারিয়ে ফেলল। তখন যদি ওদের হাতে মরে যেতাম তাহলে আজকের এই পাপের ভাগিদার হতে হতো না। ফারহান তানিশা হাসি খুশি ভাবেই ভার্সিটিতে যাতায়াত করে। হৃদয় সোহেল সে তার অবৈধ চালান নিতেই ব্যস্ত। মেহেরুন একাকী পড়ে গেল। বিষ্ণু আর প্রীতি দুজনে প্রেম করার জন্য এক এক সময় এক এক দিক দিয়ে যেতে লাগলো। আশরাফ আলী আকরামের সাথে চড়া লেনদেন করতে লাগলো টাকার লোভে। নীলার কাজ করতে লাগলো। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। 7 দিন পর সন্ধ্যার পর সোহেল হৃদয়কে বলল, আর চালান সব বিভিন্ন জায়গায় ভাগ হবে। এই 7 দিনে অনেক চালান হয়ে গেছে, কয়েকশো কোটি টাকার মাল রয়েছে।
হ্যাঁ, সব একেবারে সব জায়গায় চলে যাবে। আমাদের যাত্রা এখান থেকেই শুরু। যাত্রা শুরু হলেও একটা জায়গা অপূর্ণ রয়ে গেছে। কি? একটা মেয়ে হলে ভালো জমতো আজ রাতে। তোর জিএফকে খবর দিয়ে নিয়ে আয়, দুজনে একসাথে মজা করব। সোহেল মাথা চুলকাতে চুলকাতে বলল, তোর প্রেমিকাকে আনলে তো পারিস, ও যে একটা আইটেম। হৃদয় হেসে দিয়ে, তলে তলে তাহলে এই পরিকল্পনা করে রাখছিলি? মেরুনকে তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক আগে থেকে, সুযোগ পাইনি। আজ যখন আছে সুযোগ, তাহলে কাজটা করে ফেলি। ঠিক আছে, আমি মেরুনকে আসতে বলে দিচ্ছি। হৃদয় ফোনটা বের করে মেহেরুনকে আসতে বলে দিল। মেহেরুন জানে না ওর জন্য কি বিপদ অপেক্ষা করছে। এদিকে হৃদয়ের বাবা গুদামে বসে দেখছে সব মাল গাড়িতে ভাগাভাগি হচ্ছে। দেশের সব নির্দিষ্ট জায়গা মতো পৌঁছে যাবে অবৈধ আর্মস মাদকগুলো। হৃদয়ের বাবা মনে মনে অনেক খুশি হয়ে উঠল। এতদিনের স্বপ্ন আজ বাস্তবায়ন হতে যাচ্ছে। তারই কথায় পুরো রাজ্য কেঁপে উঠবে। বড় মাফিয়া সে হবে। মেহেরুন হৃদয়ের বাসায় চলে আসলো। হৃদয় মেহেরুনকে দেখে জড়িয়ে ধরে মেহেরুনের গালে কিস করলো। মেহেরুন হৃদয়কে বলল, কি হলো হঠাৎ তোর? আজ তোমাকে অনেক কাছে পেতে ইচ্ছা করছে। আজ সারা রাত আমার সাথে থাকবে? কেন, আমাকে সারা রাত রেখে কি করবে? আদর করব, তোমার শরীরে উষ্ণতা জাগিয়ে তুলব। মেহেরুন হৃদয়ের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। মেহেরুন বলল, এ মা, কি বলো? বিয়ের আগে এসব? বিয়ের পর কি করবা? জানি না কি করব, তবে আজ তোমাকে অনেক সুখ দেব। না থাক, যা সুখ বিয়ের পরই দিও। বাসার কাজ আছে, যেতে হবে। মাত্রই তো আসলে, আজ বাসায় যেতে হবে না। পাগল নাকি তুমি? বাসায় না গেলে কি জবাব দিব? বলবা জামাইয়ের সাথে ছিলাম। মেহেরুন হৃদয়ের বুকে কিল বসিয়ে দিয়ে, তুমি অনেক দুষ্টু। মেহেরুন হৃদয়কে ছাড়িয়ে নিল। তারপর চলে যেতে যাবে, তখনই সোহেল মেহেরুনের সামনে দাঁড়িয়ে পড়ল। মেহেরুন সোহেলকে দেখে, আরে তুই কখন আসলি? ভালোই হয়েছে, তুই হৃদয়ের সাথে থাক, আমি বাসায় যাই। সোহেল শয়তানি হাসি দিয়ে, তোকেও তো থাকতে হবে। না রে, সময় নেই। সোহেল গালে কামড় দিয়ে, তোর সময় নেই তো কি হয়েছে, আমাদের তো অনেক সময় হয়েছে। তোকে আজ ভাগে পেয়েছি, কিভাবে যেতে দি বল? মেহেরুন সোহেলের কথায় চমকে উঠল, ভয় পেয়ে উঠল। মেহেরুন বলল, মানে? হৃদয় বলে উঠল, তোকে আমরা দুজনে অনেক আদর দিব। মেহেরুন হৃদয়ের কথা শুনে পুরো থ হয়ে গেল। সোহেল মেহেরুনের দিকে এগিয়ে আসছে। মেহেরুন এক পা করে পিছে সরতে লাগলো। পিছনে হৃদয় দাঁড়িয়েছিল বলেই সহজে মেহেরুনকে পিছন থেকে জড়িয়ে ধরল। হৃদয়ের বাবা সবাইকে তাড়াতাড়ি কাজ চালাতে বলে তাগিদ দিচ্ছে। রাত তখন 9টা। তখনই আশরাফ আলীর কল আসলো। হৃদয়ের ড্যাডি কল ধরতেই আশরাফ বলল, রাস্তার সব ক্লিয়ার করে ফেলেছি, মালগুলো গুদাম থেকে বের হতে কতক্ষণ লাগবে? হৃদয়ের বাবা বলল, এই তো আর কিছুক্ষণের মধ্যে গাড়ি সব বের হবে, লোড হচ্ছে। সব জায়গায় বলে রেখেছো? হ্যাঁ রেখেছি, কোনো ঝামেলা নেই, মাল পাওয়ার সাথে সাথেই টাকা পাঠিয়ে দিব। আশরাফ আলী আর কিছু কথা বলে কলটা কেটে দিল। মেহেরুন হৃদয়ের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও, আমার এত বড় সর্বনাশ করো না। সোহেল হেসে বলল, তোকে তো ভালোবাসার ফাঁদে ফেলে তোকে ভোগ করার উদ্দেশ্য ছিল আমাদের। তোর শরীরটাই পাওয়াই আমাদের ভালোবাসা। হৃদয় মেহেরুনের গলায় মুখ গুজে, তোর এই যৌবনটা উপভোগ করার পর তোকে ছুঁড়ে ফেলে দিব। আমাদের কাজ নতুন নতুন ঘ্রাণ নেওয়া। মেহেরুন অনেক চেষ্টা করে হৃদয়ের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। সোহেল এগিয়ে এসে মেহেরুনের জামা ধরে টান মেরে ছিঁড়তে যাবে, তখনই দরজা খোলার জোরে শব্দ হয়। হৃদয় মেহেরুন দরজার দিকে তাকিয়ে পড়ল। সোহেল পিছনে ফিরে দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে, ফারহান তুই এখানে? তোকে এখানে আসতে দিচ্ছে কে? ওকে ছেড়ে দে তোরা। হৃদয় সোহেল হেসে ওঠে, এই দেখ দেখ, নায়ক আসছে নায়িকাকে বাঁচাতে। মরার জন্য ঢুকে পড়েছে সেই কক্ষে। তোরই সামনে ওকে ভোগ করব, তারপর তোকে সোজা উপরে পাঠিয়ে দেব। ফারহান হেসে উঠল। ফারহানের পিছন থেকে বন্দুক হাতে স্পেশাল ফোর্স ঘরের ভিতর ঢুকে দাঁড়ালো। সবাই পুরো হাঁ হয়ে গেল। হৃদয় মেহেরুনকে ছেড়ে দিল। মেহেরুন এসে ফারহানের পিছনে দাঁড়ালো। ফারহান বলল, অনেক মেয়ের জীবন নিয়ে খেলেছিস, তোরা অপকর্ম করেছিস।
আজ তার মাসুল দিতে হবে। তুই আমাকে চিনিস না ফারহান, আমি কে ভুলে যাস না। তোকে চাইলে এখানেই মেরে ফেলতে পারি আমি। চলে যা, ভালো চাস তো। ঠাস করে গুলির শব্দ হয়। সোহেল এক পা ভেঙে বসে পড়ল। নীলাকে দেখে পুরো থ হয়ে গেল। নীলার হাতের পিস্তলের গুলি সোহেলের পায়ে লাগলো। হৃদয় আর সোহেল থরথর করে কাঁপতে লাগলো ভয়তে। গুদামের ভেতর থেকে গাড়িগুলো বের হওয়ার জন্য যেই স্টার্টার উঠল, সবাই থ হয়ে গেল সামনে লাইটের আলোয় থাকা ফোর্স দেখে। গাড়ি লোড হওয়ার সাথে সাথে ড্রাইভাররা গাড়ি স্টার্ট করলো। হৃদয়ের বাবার ইশারায় গুদামের শাটার তুলে দিতেই গাড়ির লাইটের আলোয় বন্দুক হাতে স্পেশাল ফোর্সের অফিসার আকবর, পিছনে ফোর্সরা দাঁড়িয়ে আছে। সবাই দেখে পুরো থ হয়ে গেল। হৃদয়ের বাবা এগিয়ে এসে, অফিসার কি সমস্যা? আপনারা এভাবে কেন পথ আটকে রাখছেন? আমাদের কাছে তথ্য আছে, এখানে আর্মস মাদক সাপ্লাই চলছে। হৃদয়ের বাবা হেসে দিয়ে, আমাদের যথাযথ অনুমতি আছে, অনুমতি ছাড়া আমরা এসব করি না। হৃদয়ের বাবা কাগজটা বের করে আকবরের দিকে বাড়িয়ে দিল। আকবর কাগজটা নিয়ে দেখে, অন্যায় কাজে স্পেশাল ফোর্স আপোষ করে না। এর পিছনে যেই থাকুক না কেন, আমরা কাউকেই ছাড় দেব না। হৃদয়ের বাবা রাগী গলায় বলল, অফিসার আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি কে, আর আমার এসব কিছুতে বৈধতা আছে। যেখানে এমপির অনুমতি রয়েছে সেখানে আপনাদের হস্তক্ষেপ চলে না। হৃদয়ের বাবার কথা শুনে আকবর হাসলো। আকবর বলল, এমপিকে ফোন দিয়ে আসতে বলেন, তারপর বাকিটা। হৃদয়ের বাবা বলল, এমপি কে কেন লাগবে? আপনার পকেট ভারী করতে চাইলে আমি ভারী করে দিচ্ছি, শুধু শুধু কেন ঝামেলা করছেন? হৃদয়ের বাবার কথা শুনে আকবরের মাথা গরম হয়ে গেল। আকবর হৃদয়ের বাবার মুখের কাছে আঙ্গুল নিয়ে, চুপ, তোকে যা বললাম তাই কর। এই এমপিকেও আমার দরকার। আকবরের রাগ দেখে হৃদয়ের বাবা ঘাবড়ে যায়। ফোনটা বের করে এমপিকে কল করলো। এমপি কল ধরতেই আকবর ফোনটা নিয়ে, এমপি সাহেব, আপনি তো দেখি সেই লেভেলের মানুষ। এদেরকে বৈধতা দিয়ে টাকা নিয়ে আরামে আছেন। গুদাম ঘরে চলে আসুন এক্ষুনি, না হলে আমার যদি যাওয়া লাগে তাহলে পালানোর পথ পাবেন না। কথাটা বলেই কলটা কেটে দিল। এমপি আকবরের কথা শুনে ভয় পেয়ে গেল। কি করবে এখন? সব শেষ হয়ে গেল। এমপি তার পিএকে বলল ফারহানকে খুঁজে বের করে গুদাম ঘরে নিয়ে আসতে। পিএ এমপির কথা মতো বের হয়ে গেল ফারহানকে খুঁজে বের করার জন্য। সোহেল হৃদয়ে থরথর করে কাঁপতে লাগলো। তোরা ছদ্মবেশে থেকে আমাদের সাথে প্রতারণা করলি? নীলা এগিয়ে গেল ওদের কাছে। সোহেলের কলার ধরে উঠে দাঁড় করিয়ে, প্রমাণের অভাবে তোকে বাগে ফেলতে পারিনি। সেদিন হোটেলে রেড পড়েছিল। আমার কথা কিভাবে যে বেঁচে গেলি তা আমরা জানি। আজ তুই বাঁচতে পারবি না। তোর অনেক তেজ। মেয়েদের সাথে গেম খেলার শেষে তাদের ছুঁড়ে ফেলে দিস, পরে তাদের ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নিস। এত তেজ তোর কোথা থেকে আসে? নীলা কথাটা বলে সোহেলের লিঙ্গের উপর পিস্তল ঠেকিয়ে গুলি করে দিয়ে, সব তেজ একেবারে শেষ করে দিলাম। এখান থেকে তেজ বের হয় তোর। মেহেরুন কানে হাত দিয়ে জোরে চিৎকার দিয়ে উঠে। সোহেল ফ্লোরে লুটিয়ে পড়ল। হৃদয় নীলার পা জড়িয়ে ধরে, আমাকে মাফ করে দেন, আমাকে ছেড়ে দেন, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। নীলা হেসে ওঠে, ভুল তো একবারই হয়, বারবার না। মেয়েদের এত সস্তা মনে করিস তোরা? নীলা হৃদয়ের লিঙ্গের উপর গুলি চালিয়ে দেয়। ফ্লোরে শুয়ে পড়ে সোহেল হৃদয় চিৎকার দিয়ে আর্তনাদ করতে লাগলো। মেহেরুন চোখ বন্ধ করে ফেলল। ফারহান হাসছে। ফোর্স 4 জন এসে সোহেল আর হৃদয়কে তুলল। গুদাম ঘরের সামনে মিডিয়ার লোক এসে হাজির হয়ে গেল। হৃদয়ের বাবা মিডিয়ার লোক দেখে, স্যার এরা এখানে কেন? অফিসার নিজের পায়ে নিজে কুড়াল মেনেন না। আকবর সোর্সদের বলল, কেউ যেন এখান থেকে পালিয়ে যেতে না পারে, সবাইকে সিরিয়ালে দাঁড় করাও। আকবরের কথা মতো সোর্সরা ভেতরে ঢুকে সবাইকে আটক করলো। হৃদয়ের বাবা ফোনটা নিয়ে কাকে যেন কল দিতে যাবে, তখনই আকবর ফোনটা কেড়ে নিল। মিডিয়ার লোক এসে, স্যার কেন রেখেছেন এখানে? কি হচ্ছে এই গুদামে? একটু পর সব পরিষ্কার হয়ে যাবে। আপনারা আপনাদের পজিশন ঠিক করেন, সবাইকে যেন পর্দায় ক্লিয়ার দেখা যায় যেন। আকবরের কথা মতো মিডিয়ার লোক এসে তাদের মাউথগুলো একসাথ করতে লাগলো। 4 জন সোর্সের কাঁধে বাঁধিয়ে হৃদয় আর সোহেলকে নিয়ে আসলো। মিডিয়ার ক্যামেরা সেদিকে ঘুরে গেল। হৃদয়ের বাবা হৃদয়কে রক্তাক্ত অবস্থায় দেখে আতঙ্কে উঠল। হৃদয়ের বাবা হৃদয়ের দিকে এগিয়ে যেতে যাবে, তখনই আটকে দেয় হৃদয়ের বাবাকে। হৃদয়ের বাবা বলতে লাগলো, আমার ছেলে হৃদয়, ওর এই অবস্থা কে করেছে? হৃদয় বাবা তুই ঠিক আছিস?
মিডিয়ার লোকগুলো সবাই হতবাক হয়ে গেল। তারা জানে না কি হচ্ছে এখানে। অবাক হয়ে তাকিয়ে আছে সবাই। ফারহান নীলা মেহেরুনকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। মেহেরুন নিজের কাছে অপরাধী মনে হচ্ছে তার। ফারহানকে চিনতেই সে বড্ড ভুল করেছে। মেহেরুনের চোখ মুখে অপরাধীর ছায়া, কিছুই বলতে পারছে না। কিছুক্ষণ পর এমপি গাড়ি নিয়ে আসলে মিডিয়ার লোক অবাক হয়ে গেল। এমপি মিডিয়ার লোকের উপস্থিতি দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। কিভাবে এখন মুখ দেখাবে সে? সবকিছু যে একেবারে শেষ হয়ে গেল। এমপি গাড়ি থেকে নামতেই আকবর এমপির কাছে গিয়ে এমপিকে নিয়ে এসে মিডিয়ার মাউন্টের সামনে দাঁড়িয়ে, এই মানুষটাকে আপনারা সবাই চেনেন, জানেন। এই মানুষটা এই শহরের এমপি, অনেক ভালো একটা মানুষ, অন্যায়কে প্রশ্রয় দেয় না। সেই মানুষটা কি করেছে জানেন? কি হয়েছে স্যার, আমরা জানতে চাই। এমপি ভয়তে মাথা নিচু করে ফেলল। মনে মনে অনেক ভয় পেতে লাগলো। আকবর বলল, এই মানুষটা অন্যায়কে প্রশ্রয় দিয়ে আমাদেরকে এইসব কালপিটদের ধরতে সহযোগিতা করেছে। সে যদি ফাইল সই না করতো তাহলে আমরা জানতেই পারতাম না কারা জড়িত রয়েছে এই দেশ, এই শহর ধ্বংস করার জন্য। আমরা হাতে নাতে প্রমাণসহ অবৈধ আর্মস, মাদক দ্রব্য সব কিছু ধরতে সক্ষম হয়েছি। এই মানুষটা না থাকলে কোনোভাবেই এদের ধরা সম্ভব ছিল না। এই মানুষটা সত্যি অমায়িক একটা মানুষ। আকবরের কথা শুনে এমপি মাথা তুলে পুরো হাঁ হয়ে গেল। হৃদয়ের বাবা চিল্লিয়ে বলতে লাগলো, এমপি তোকে মরতে হবে, তোকে ছাড়বো না আমি। আমাকে আটকিয়ে রাখা কারোর সাধ্য নেই। প্রথমে তোকে আমি মারবো নিজে হাতে, তারপর মারবো আমার ছেলের এই অবস্থা যে করেছে তাকে। মিডিয়ার লোক সবাই পুরো থ হয়ে গেল। এমপি কোনো কিছু বলতে পারছে না। দোষের ভাগিদার হওয়ার জায়গায় সুনামের ভাগিদার হলো। এমপির চোখে পানি চলে আসলো। মিডিয়ার লোক এমপির সুনাম বলতে লাগলো। আকবর ট্রাকের সবকিছু খুলে এক এক করে সব দেখাতে লাগলো। মিডিয়ার লোকজন সবকিছু রেকর্ডিং করে নিউজ করতে লাগলো। নীলা মেহেরুনদের বাসার সামনে গাড়ি থামিয়ে মেহেরুনকে নামিয়ে দিয়ে, যদি কাউকে ভালোবাসতে না পারো তার সাথে অভিনয় করে নিজের স্বার্থ উদ্ধার করো না। কথাটা শেষ হতেই গাড়ি চলে গেল। মেহেরুন কোনো কিছু বলারই সুযোগ পেল না। অসহায়ভাবে বাসায় ঢুকে গেল। আশরাফ আলী নিউজটা পাওয়া মাত্রই যেন মাথায় হাত দিয়ে বসে পড়ল। সবকিছু যেন শেষ করে দিল। সবুজ বলল, স্যার, এমপি কত বড় হারামি দেখলেন তো? আপনার থেকে অনেক বেশি হারামি। এটা হতে পারে না, ওখানে আমার অনেকগুলো টাকা রয়েছে। স্যার, এটা দুর্ঘটনা মনে করে নেন। প্রজেক্টের থেকে সব থেকে টাকা উদ্ধার প্ল্যান করতে হবে। সবুজের কথা শুনে আশরাফ সবুজের দিকে তাকিয়ে, তুই না থাকলে আমি টেনশনে স্ট্রোক করতাম। আকবর সবকিছু দেখিয়ে সরকারের জিম্মায় সবকিছু নিয়ে নিল। সবাইকে গাড়িতে উঠালো। আকবর যাওয়ার আগে এমপির দিকে তাকিয়ে, ধন্যবাদ এমপি, আপনি এই সইটা না করলে আজকে এদের ধরতে পারতাম না। আপনার কোনো তুলনা হয় না। আকবর কথাটা বলে চলে গেল। মিডিয়ার লোক এমপিকে ঘিরে ধরল। এমপি বলল, আমার যতটুকু কর্তব্য ছিল আমি করেছি। এমপি কথাটা বলে গাড়িতে উঠে চলে গেল। মিডিয়ার লোক সুনাম গাইতে লাগলো বেশি বেশি করে। এমপি গাড়িতে বসে বসে ভাবছে, সেদিন ওই আমাকে বাঁচালো, আজ আমাকে সবার উপরে উঠিয়ে দিল। আমি কখনো কল্পনা করতে পারিনি। এমপি ভাবতে লাগলো, তখন পিএ কল করে বলল, ফারহানকে কোথাও পাওয়া যায়নি। এমপি পিএকে চলে আসতে বলল। পরের দিন সকাল 11টা। মেহেরুন খুব সুন্দর করে সেজে গুজে হাতে ফুলের তোড়া নিয়ে ভার্সিটিতে প্রবেশ করলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মেহেরুনের দিকে। ফারহান তানিশা দুজনে একসাথে বসে গল্প করতেছিল। মেহেরুন এসে ওদের সামনে দাঁড়ালো। মেহেরুনকে দেখে ফারহান তানিশা উঠে দাঁড়ালো। মেহেরুন হাঁটু ভেঙে বসে, সব কিছুর জন্য সরি। আমি বুঝতে পারিনি তোমাকে। আমাকে মাফ করে দাও, ফিরিয়ে নাও আগের মতো করে তোমার লাইফে। আমি থাকতে চাই তোমার জীবনে। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিয়ে তোমার জীবনে টেনে নাও। ভার্সিটির সবাই অবাক হয়ে তাকিয়ে রইল মেহেরুনের দিকে। তানিশা হাঁ হয়ে তাকিয়ে আছে। ফারহান মেহেরুনের হাত থেকে ফুলের তোড়া নিয়ে তানিশার সামনে হাঁটু মুড়ে বসে, আমি চাই না আমাদের মাঝখানে কারো উপস্থিতি আসুক। ভার্সিটি সবাই জানুক আমি তোমাকে ভালোবাসি। সবার সামনে বলতে চাই, এই ফুল বিক্রেতাকে তোমরা লাইফ পার্টনার করে নেবে। তানিশা পুরো থ হয়ে মুখে হাত দিয়ে চেপে ধরল। মেহেরুন ফারহানের এমন কাণ্ড দেখে চোখের পানি ধরে রাখতে পারল না। চোখের পানি মুছে উল্টো দিকে হাঁটা দিল। ভার্সিটির সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে।
তানিশা ফারহানের হাত ধরে ফুলের তোড়া নিয়ে উঠালো। তানিশা ফারহানকে জড়িয়ে ধরলো। ভার্সিটির সবাই হাতে তালি দিয়ে উঠল। তানিশা চোখের পানি আটকে রাখতে পারল না, বলতে লাগলো, আমি এমনই একটা দিনের অপেক্ষায় ছিলাম, আমি আজ সার্থক। মেহেরুন ভার্সিটি থেকে বের হয়ে চলে গেল। ভার্সিটিতে 1 সেকেন্ডও দাঁড়ায়নি। নীলা ওদের কাণ্ড দেখে মনে মনে বলল, এতদিনে কাজের মতো কাজ করলি ফারহান, ঠিক মানুষটাকে চিনে নিতে পারলি। দুপুর 3টে। আশরাফ আলী প্রজেক্টের কাছে আসতেই দেখলো আকরাম দাঁড়িয়ে আছে। আশরাফ আলী আকরামের সামনে দাঁড়াতেই পাশ দিয়ে উকিল একটা ফাইল আশরাফ আলীর দিকে এগিয়ে দিল। আশরাফ আলী ফাইলটা মেলে দেখতেই পুরো থ হয়ে গেল। একবার ফাইলের দিকে, আরেকবার আকরামের মুখের দিকে তাকাচ্ছে। আশরাফ আলী ফাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে আকরামের কলার ধরে, তোকে আমি খুন করে ফেলবো, তুই আমাকে চিনিস না, আমার সাথে প্রতারণা করিস, তোকে আমি শেষ করে ফেলবো। আকরাম আশরাফের হাতটা কলার থেকে ছাড়িয়ে, বেশি বাড়াবাড়ি করবি তো তোকে এখানে পুঁতে দিব। তোর যা কিছু আজ থেকে আরহাম চৌধুরীর। দুজন বডিগার্ড আকরামের পাশে এসে দাঁড়ালো। আশরাফ রেগে বলল, আমার শহরে আমাকে ঠকিয়ে আবার আমাকে হুমকি দিচ্ছিস, তোকে আমি শেষ করে ফেলবো, দাঁড়া তোর কি করি দেখ। আশরাফের কথা শুনে আকরাম হেসে উঠল। আশরাফ রাফসানকে কল করে আসতে বলল। রাফসান সাথে সাথে চলে আসলো। আশরাফ আলীর কথা শুনে রাফসান আকরামের দিকে তাকিয়ে, আকরাম, তুই অনেক বড় ভুল করেছিস, ভালোই ভালো তার সব কিছু ফেরত দিয়ে দে, তা না হলে তোকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাব। রাফসানের কথা শেষ হতে না হতে মিডিয়ার লোক এসে হাজির হয়ে গেল, সাথে অফিসার আকবর। রাফসান আকবরকে দেখে, স্যার আপনি এখানে? দেখুন স্যার, এই লোকটা আশরাফ স্যারের সাথে প্রতারণা করে তার সব কিছু লিখে নিয়েছে। তুমি চুপ থাকো, দেখি আপনার ডকুমেন্টসগুলো দেন। আকরাম আকবরের দিকে ডকুমেন্টসগুলো এগিয়ে দিল। আকবর ডকুমেন্টসগুলো মিডিয়ার দিকে শো করে, কমিশনার আশরাফ আলী অধিক মুনাফা নিয়ে জমি বিক্রি করেছে। তার যত সম্পত্তি ছিল সব কিছু বিশিষ্ট ব্যবসায়ী আরহাম চৌধুরীর একমাত্র ছেলে আরহান চৌধুরীর কাছে বিক্রি করে দিয়েছে। আশরাফ আলী আরহাম চৌধুরীর নাম শুনতেই শকড হয়ে গেল। আরহাম চৌধুরীর থেকে সবকিছু আত্মসাৎ যা করে নিয়েছিল তার থেকে অনেক বেশি আত্মসাৎ করে নিল। আশরাফ আলীর মাথায় হাত পড়ে গেল। আশরাফ আলী কি করবে এখন কিছুই বুঝতে পারছে না। আকরাম চলে গেল। মিডিয়ার লোক যে যার মতো করে নিউজ করতে লাগলো। আকবর রাফসানকে বলল, তোমার ফোনের মেসেজটা চেক করো তো। রাফসান আকবরের কথা মতো ফোনের মেসেজ চেক করতেই থ হয়ে গেল। আকবরের সোর্স রাফসানের হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে দিল। রাফসান রাকিবকে দেখতেই, রাকিব তুই? সরি স্যার, আমি সহ্য করতে না পেরে সব বলে দিয়েছি। মিডিয়ার লোক আকবরকে ঘিরে ধরে। স্যার, একজন অফিসার আর সহ অফিসারকে কেন গ্রেফতার করলেন? অফিসার রাফসান সকল অপকর্ম, চাঁদা তোলা থেকে শুরু করে মাদক, হোটেল ব্যবসার তরুণ তরুণীদের জিম্মি করে তাদের থেকে টাকা, মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। সব প্রমাণের ভিত্তিতে রাফসান আর তার সহযোগী রাকিবকে আমরা গ্রেপ্তার করেছি। ওদের যথাযথ শাস্তির আবেদন করব হাইকোর্টে। আকবর কথাটা বলে দুজনকে ধরে নিয়ে চলে গেল। আশরাফ আলী সবুজের কাছে এসে, আমাকে পুরো নিঃস্ব করে দিল, কি করব আমি এখন? স্যার, ওদের পথ থেকে কি সরিয়ে দিই? কিভাবে দেব? আমার কাছে কিচ্ছু নেই, আমার চেয়ারটাও তো হারাতে হবে, আমি সব দিক থেকে নিঃস্ব হয়ে গেছি। স্যার, একটা কাজ করেন, আকরাম নামে এমপির কাছে বিচার দেন, সে আপনার পাশে থাকবে, সব কিছু শুনবে। এমপি কি পারবে? পারবে স্যার, এমপি একমাত্র রাস্তা। স্যার, আপনার বাটপাড়ির উপর আরেকজন এভাবে বাটপাড়ি করলো। আগে এমপির কাছে যাব, তারপর সুস্থ বিবেচনা পেয়ে শেষ করে দেব আহরাম চৌধুরীর পরিবারকে। আমার সাথে জালিয়াতি এক্ষুনি যান স্যার। আশরাফ চলে গেল। সন্ধ্যা 7টা। ফারহান তানিশার সামনে দাঁড়িয়ে, এত জরুরি ডাকলেন কেন? আমি না এসব প্রেমে বিশ্বাস করি না। ফারহান অবাক হয়ে, মানে তাহলে কি তুমি আমাকে ব্রেকআপ করবে? কখন বললাম ব্রেকআপ করব? আমি তোমাকে বিয়ে করব, বিয়ের পর নিজের মতো করে প্রেম করব। আমি তো সামান্য ফুল বিক্রেতা, জানি তাতে আমার একবেলা দুবেলা খাবার জোটে না, তোমাকে খাওয়াবো কি করে?
তাছাড়া তোমার পরিবার কি মেনে নেবে আমাকে? মেনে নিব মানে? মেনে নিয়েছে। আমি বাসায় যেয়ে সবাইকে সব বলে রাজি করাইছি। কাল তোমার মাকে আমাদের বাসায় নিয়ে আসবা, আমাদের বিয়ের কথা ফাইনাল করবে, দেরি জানো না হয়। তানিশা কথাটা বলে খুশিতে ফারহানকে জড়িয়ে ধরল। ফারহান যেন বিশ্বাস করতেই পারছে না। তানিশা ফারহানকে ছেড়ে দিয়ে, সময় মতো চলে এসো, না হলে ঠ্যাং ভেঙে দেব। পাগলি। তানিশা চলে গেল। ফারহান খুশি মনে নীলার কাছে গিয়ে সবকিছু বলল। নীলা সবকিছু শুনে, চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করছি। ফারহান কিছুটা চিন্তামুক্ত হলো। রাত 8টা। এমপি নিজের অফিসে এসে আশরাফ আলীকে পাগলের মতো চেহারায় দেখে, আরে আশরাফ ভাই, আপনি এই অবস্থা কেন? আশরাফ এমপির হাত ধরে কেঁদে দিয়ে, আমার সব শেষ হয়ে গেছে, আমার সাথে প্রতারণা করে সবকিছু কেড়ে নিয়েছে। আশরাফ আলী সবকিছু এমপিকে বলল। এমপি সবকিছু শুনে, এত বড় সাহস! আমার এই শহরে থেকে এত বড় অন্যায় কাজ করে যাবে বাহিরের লোক। তুমি চিন্তা করো না, আগামীকাল সকাল 11টায় অফিসে চলে এসো, তোমার সব কিছু ফিরিয়ে দেব। আপনি সত্যি অনেক দয়াবান। আশরাফ আলী চলে গেল। পরের দিন সকাল 11টা। নীলা ফারহানের মাকে নিয়ে তানিশাদের বাড়িতে আসলো। তানিশা নীলাকে জিজ্ঞেস করলো, ফারহান কোথায়? ও আসেনি? ও একটা কাজে গেছে, চলে আসবে কিছুক্ষণ পর। তানিশা ফারহানের মায়ের সাথে পরিচয় করিয়ে দিল তানিশার মা বাবার সাথে। তানিশা গিয়ে চা নাস্তার ব্যবস্থা করতে লাগলো। এদিকে আশরাফ আলী এমপির অফিসে এসে হাজির হলো। আকরাম এমপির পাশে বসা, বাম পাশে ফারহান বসা। আশরাফ আলী ভেতরে ঢুকতেই টেবিলের উপর একটা পিস্তল রাখলো। আশরাফ আলী অবাক হয়ে পিস্তলের দিকে তাকিয়ে আছে। ফারহানের মা তানিশার মা বাবার সাথে কথা বলল। ফারহানের মা বলল, আমরা গরিব, আপনাদের বাড়ির মেয়েকে আমাদের মতো গরিবের ঘরে দিলে সুখী হতে পারবে? তাছাড়া ফারহান তো সামান্য ফুল বিক্রি করে। তানিশার বাবা বলল, ফারহানের বিষয়ে আমি সকল খোঁজ খবর নিয়েছি। আপনার ছেলে ভালো, ও ফুল বিক্রি করে, এতে সমস্যা নেই। ও তো ভালো কাজ করছে, পড়াশোনা শেষ করে ভালো চাকরি করবে, আর চাকরি না পেলে সমস্যা নেই। আমার যা আছে তা দিয়ে ওরা চলতে পারবে। আমার তো একটা মাত্রই মেয়ে। তানিশার বাবার কথা শুনে ফারহানের মা বলল, ভেবে বলছেন তো আপনারা? তানিশার মা বলল, আমরা সব ভেবে নিয়েছি, আজকেই ওদের বিয়ে হবে। আপনার কোনো আপত্তি নেই তো? ফারহানের মা আপত্তি নেই বলে সম্মতি দিল। সবাই বেশ খুশি। আশরাফ পিস্তলের দিকে তাকিয়ে আছে। ফারহান বলল, তাকে কি দেখছিস? এখানে একটা সই কর। আশরাফ আলী ফারহানের দিকে তাকিয়ে পড়ল। এমপি বলল, সই কর এখানে। আশরাফ আলী বলল, ভাই। এমপি ইশারা দিল। আশরাফ আলী চুপচাপ সই করে দিল। ফারহান বলল, তুই এখন নিচে যা, তোকে পরে ডেকে নিব। আশরাফ আলী নিচে নেমে সিঁড়ির কাছে দাঁড়ালো। 2 ঘন্টা হয়ে গেল আশরাফ আলী ডাকে না। আশরাফ আলীর হঠাৎ মনে পড়ে গেল আরহাম চৌধুরীর কথা। বিচারে ডেকে সেম ভাবে আকরামের থেকে সই করিয়ে নিয়েছিল। তাহলে কি ওরাই তাই করলো? আরহামের ব্যবসার পার্টনার আরহামকে ঠকিয়েছে, ব্যবসার অর্ধেক টাকা প্রতারণা করেছিল। আরহাম টাকা পাওয়ার জন্য বিচার দিচ্ছিল। আশরাফ আলী আরহামকে ডেকে স্ট্যাম্পে সই করিয়ে নিয়েছিল, বলেছিল পরে ডেকে নিব। আরহাম ঘন্টার পর ঘন্টা নিচে দাঁড়িয়েছিল, কিন্তু আরহামকে ডাকে না। পরের দিন আরহামের পার্টনারের লাশ খালে পেয়েছিল, দোষ চাপিয়ে দিয়েছিল আরহামের নামে। উপর থেকে ফারহান নিচে নেমে আশরাফ আলীর সামনে দাঁড়িয়ে, কেমন লাগছে তোর এখন? তোর সব কিছু কেড়ে নেওয়াতে কেমন লাগছে? মনে পড়ে তোর আব্রাহিম চৌধুরীর সাথে কি করেছিলি? কে তুই? আরহাম চৌধুরীর একমাত্র ছেলে আরহান চৌধুরী ফারহান। তোর জন্য আমার বাবা আত্মহত্যা করে মারা গেছে। তোর দেওয়া দোষ, টাকা, টেনশনে, পুলিশের চাপ, পার্টনারকে খুন করার অভিযোগ, আমার বাবা শান্তিতে বাঁচতে পারল না। কোনো পথ খুঁজে না পেয়ে বাবা আত্মহত্যা করে। আমাদের সব কিছু তো তুই সহ অন্যরা আত্মসাৎ করে নিয়েছে। আজ আমি তোর থেকে তার দ্বিগুণ আত্মসাৎ করে নিলাম। তোদের সবাইকে আমার মেরে ফেলা উচিত ছিল। তোদের বাঁচিয়ে রেখে আজকে আমি নিঃস্ব। তোদের কাউকে আমি ছাড়বো না। নিজে আগে বেছে নে। আশরাফ পিছনে তাকাতেই সবুজকে দেখে, তোর এই অবস্থা কিভাবে হলো? আকবর বলল, ওর এই অবস্থা আমি করেছি। ও তোর সব অপকর্মের কথা স্বীকার করে নিয়েছে। এখন তোদের শাস্তি দেওয়ার পালা, চল। আকবর আশরাফকে ধরে নিয়ে চলে গেল। ফারহান গাড়িতে উঠে তানিশাদের বাড়ি চলে গেল।
ফারহানের মা বলল ফারহান চলে এসেছে। গাড়ির শব্দ পেয়ে সবাই অবাক। তানিশা খুশি মনে বাহিরে বের হয়ে আসলো। ফারহানের মা তানিশার মা বাবাকে নিজের পরিচয় সব কিছু দিল। তারা শুনে পুরো থ। ফারহানের বাবার সাথে যেটা হয়েছে খুব অন্যায় হয়েছে। তানিশা ফারহানকে গাড়ি থেকে নামতে দেখে, তুমি হ্যাঁ আমি। তুমি গাড়ি কোথায় পেলে? আমার গাড়ি আমি কোথায় পাবো? তানিশা হাঁ হয়ে, তুমি কে বলো তো? ফুল বিক্রি করে এত দামি গাড়ি? আমি আরহান চৌধুরী। তানিশা চোখ বড় বড় করে দিয়ে রেগে নাক ফুলিয়ে, এই বিয়ে হবে না। কেন? আমি কোনো আরহান চৌধুরীকে চিনি না। আমি চিনি ফুল বিক্রেতা ফারহানকে। আমি ওকেই বিয়ে করব। ফারহান গাড়িতে বসে চলে গেল। তানিশা কিছুই বুঝলো না। সবাই বাসা থেকে বাইরে বেরিয়ে আসলো। তানিশা ঠায় দাঁড়িয়ে আছে। 5 মিনিট পর ফারহান ফুলের ঝুড়ি হাতে নিয়ে এসে তানিশার সামনে দাঁড়িয়ে, এবার তো বিয়ে করবে? হ্যাঁ, এবার করা যায়। তানিশা ফারহান সবাই হাসলো। নীলা ফারহানের কান ধরে, তুই আমাকে আগে কেন তোর পরিচয় বলিসনি? আপনি কত যে বলেছিলেন। সবাই মিলে ঘরে গেল। কাজী এসে তানিশা আর ফারহানের বিয়ে পড়ালো। আশরাফ আলী, সবুজ, ডন, রাফসান সবাইকে মিডিয়ার সামনে দাঁড় করিয়ে ওদের সব অপকর্মের কথা ফাঁস করলো। উচ্চ আদালতে ওদের বিচারের জন্য সুপারিশ করা হয়েছে। নীলাকে মিডিয়ার সামনে দাঁড়িয়ে পরিচয় করিয়ে দিল। নীলার কারণে সবাইকে ধরতে সক্ষম হয়েছে। নীলাকে দেখে সবাই অবাক। হাইকোর্টে বিচার কার্য শুরু হলো। 2 ভাইকে খালাস দিয়ে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিল। আশরাফ আলী সবুজদের ফাঁসির আদেশ দিল। সবাই বিচারে অনেক সন্তুষ্ট হলো। ফারহান আর তানিশা বিয়ের পর চুটিয়ে প্রেম করতে লাগলো। ফারহানের মা হাইকোর্টের রায় দেখে মনে শান্তি পেল। সুখে শান্তিতে ভরে উঠুক সবার জীবন। গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। গল্পটা কাকতালীয় কল্পনা মাত্র। ভুল ত্রুটি মাফ করবেন। হ্যালো ভিউয়ার্স, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নতুন গল্প খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।